আজকের আলোচনাটা শুরু করছি একটা বইয়ের একটা অংশ থেকে। বেশ মজার গল্প। জেসন নামের এক ক্লাস 6 এর ছেলে, সে স্কুলে চুইংগাম বিক্রি করে। চুইং গাম, আচ্ছা। হ্যাঁ, শুনতে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু এর মধ্যে দিয়ে ব্যবসার ভ্যালুয়েশন মূল্যায়ন আর ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের কিছু বেসিক আইডিয়া উঠে আসে। আমরা দেখব এই সাধারণ গল্প থেকে আসলে কি কি শেখার আছে। বেশ ইন্টারেস্টিং তো। গল্পে জেসনকে বেশ একটা ভাব নিয়ে দেখানো হয়েছে। যেন স্কুলে সে স্কুটারে করে আসে, ভাবটা যেন লিমুজিনের। হা হা, বেশ। তো সে 25 সেন্ট দিয়ে এক প্যাকেট চুইংগাম কেনে। প্যাকেটে থাকে 5টা স্টিক। 5টা, আর স্কুলে সে প্রত্যেকটা স্টিক বেচে 25 সেন্টে। ও আচ্ছা, তার মানে কিনলো 25 সেন্টে পুরো প্যাকেটটা, হ্যাঁ, আর বিক্রি করে আয় করলো 25 গুণ 5, মানে $1.25। একদম বাহ, তার মানে 25 সেন্ট খরচে লাভ হচ্ছে $1 প্রতি প্যাকেটে। ঠিক। দিনে যদি সে ধরুন 4-5 প্যাকেটও বেচতে পারে, তাহলে তো দিনে $4-5 লাভ। স্কুলের বাচ্চার জন্য এটা নেহাত কম নয়। ব্যবসার একদম গোড়ার কথা, লাভ করার ক্ষমতাটা, তাই না? একদম তাই। এখানেই ব্যবসার ইঞ্জিনটা বোঝা যাচ্ছে। এবার গল্পে একটা মোড় আসে। লেখক তার ছেলে বেনকে একটা প্রশ্ন করেন। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, যদি জেসন তার এই ব্যবসার অর্ধেক মালিকানা হাফ শেয়ার বিক্রি করতে চায়, বেন কত দাম দেবে? এইবার আসল জায়গায় আসা গেছে, ব্যবসার ভ্যালুয়েশন। হ্যাঁ, তো বেন প্রথমে একটা হিসাব কষে। সে দেখে যে স্কুল যতদিন চলবে, 6th গ্রেড শেষ হওয়া পর্যন্ত, জেসন হয়তো সব মিলিয়ে প্রায় $3000 লাভ করতে পারবে। আচ্ছা, সেই হিসাবে অর্ধেক মালিকানার দাম কত হওয়া উচিত? সোজা সাপটা হিসাবে তো $1500, 3000-এর অর্ধেক। ঠিক। কিন্তু বেন কি বললে জানেন? কি? সে রাজি হয়ে গেল। না। সেই সাথে সাথেই বলল, না, $1500 সে দেবে না। দেবে না কেন? হিসাব তো তাই বলছে। তার কারণগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেন 3টে কারণ দেখায়। বলুন তো কি কি? প্রথমত, সে বলে $1500 দিয়ে যদি শেষ পর্যন্ত $1500ই ফেরত আসে, তাহলে তো কোনো লাভ হলো না, টাকাটা তো খাটল না। ঠিক, এটা তো খুবই লজিক্যাল পয়েন্ট। শুধু আসলটা ফেরত পেলে তো হলো না। দ্বিতীয় কারণ, এই টাকাটা লাভের টাকাটা পেতে পেতে 6 বছর লেগে যাবে। সময়েরও তো একটা দাম আছে। আজকের 100 টাকা আর 6 বছর পরের 100 টাকা এক নয়। ঠিক তাই। আজকের টাকাটা অন্য কোথাও বিনিয়োগ করলে বাড়তে পারত। একদম। এটাকে বলে টাইম ভ্যালু অফ মানি। আর তৃতীয় কারণ? তৃতীয় কারণটা হলো ঝুঁকি, রিস্ক। কে বলতে পারে লাভটা সত্যি $3000 হবে? কমও তো হতে পারে, বা ব্যবসাপাতি বন্ধ হয়ে যেতে পারে। অবশ্যই, অনিশ্চয়তা তো থাকবেই। বাহ, বেন তো বেশ পাকা কথা বলেছে। এই 3টে জিনিসই ভবিষ্যতের সম্ভাব্য আয়, সেই আয়টা পেতে কত সময় লাগবে, আর তার সাথে জড়ানো ঝুঁকি, এইগুলোই তো বিনিয়োগের আগে ভাবতে হয়। তার শুধু মোট লাভটা দেখলেই হচ্ছে না, কবে পাবো আর আদৌ পাবো কিনা, এই দুটো ফ্যাক্টর খুব জরুরি। একদম। এই ঝুঁকি আর সময়, এই দুটোকে ঠিকঠাক বুঝতে পারা আর সেটার জন্য দামে ছাড় চাওয়া, এটাই তো স্মার্ট ইনভেস্টরের লক্ষণ। বেন দর কষাকষি শুরু করে এরপর। হ্যাঁ, এবং অনেক দর কষাকষির পর বেন শেষ পর্যন্ত $450 ওই অর্ধেক শেয়ার কিনতে রাজি হয়। দেখুন, কোথায় $1500 আর কোথায় 450, প্রায় 3 ভাগের 1 ভাগেরও কম দামে। ঠিক। আর লেখক বলছেন, পেশাগত জীবনে তিনিও ঠিক এই কাজটাই করেন। তিনি ব্যবসার আসল মূল্য ইন্ট্রিনসিক ভ্যালু বোঝার চেষ্টা করেন। আর যখন দেখেন যে বাজার মার্কেট সেই ব্যবসার শেয়ার তার আসল মূল্যের চেয়ে অনেক কম দামে অফার করছে, তখনই তিনি কেনেন। এটাকে বলে ভ্যালু ইনভেস্টিং, কম দামে ভালো জিনিস কেনা। কিন্তু এখানেই বেন একটা খুব স্বাভাবিক প্রশ্ন করে। কি? বেনের প্রশ্নটা ছিল, আচ্ছা, যদি একটা ব্যবসার আসল দাম $1000 হয়, তাহলে লোকে কেন সেটা $500 বেচতে চাইবে, অর্ধেক দামে? এটা তো অদ্ভুত। হ্যাঁ, এটা খুব কমন একটা প্রশ্ন। লেখকের উত্তরে বলছেন যে হ্যাঁ, এমন একটা জায়গা সত্যিই আছে যেখানে প্রায়শই ভালো জিনিস ভালো ব্যবসা অনেক কম দামে পাওয়া যায়। তিনি কি শেয়ার বাজারের কথা বলছেন? সম্ভবত তাই। তিনি সরাসরি না বললেও ইঙ্গিতটা সেদিকেই। আর তিনি আরও যোগ করছেন যে এই কম দামে ভালো জিনিস খুঁজে বের করার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি বা ফর্মুলাও আছে। একটা ফর্মুলা? সত্যি? হ্যাঁ, কিন্তু তিনি বলছেন শুধু ফর্মুলা বা পদ্ধতি জানলেই হবে না। সবচেয়ে জরুরি হল সেই পদ্ধতিতে বিশ্বাস রাখা।
কারণ তার মতে অনেক প্রচলিত ধারণা মানে কনভেনশনাল উইজডম আসলে ভুল। বিশ্বাস রাখাটা জরুরি কেন? কারণ ওই বিশ্বাসটা না থাকলে আর মানসিক জোর না থাকলে লোকে ভয়ে পেয়ে বা লোভের বশে ভুল সময়ে কেনাবেচা করে ফেলে, পদ্ধতি জানা সত্ত্বেও। এই মানসিক দিকটা, সাইকোলজিটা খুব ইম্পর্টেন্ট। বুঝলাম। তাহলে এই পুরো আলোচনা থেকে কয়েকটা জরুরি বিষয় উঠে এলো। হ্যাঁ, যেমন প্রথমত, কোনো ব্যবসার লাভ করার ক্ষমতাটা বুঝতে হবে, মানে তার বেসিক ইঞ্জিনটা কেমন। ঠিক। দ্বিতীয়ত, ভবিষ্যতের আয় অনুমান করার সময় শুধু মোট অঙ্কটা দেখলেই হবে না, সময় আর ঝুঁকি এই দুটোকেও হিসাবে ধরতে হবে। একদম। আজকের মূল্য বের করতে হবে ভবিষ্যতের আয়কে ডিসকাউন্ট করে। আর তৃতীয়ত, লাভজনক বিনিয়োগের মূল চাবিকাঠি হল ব্যবসার আসল যা দাম তার চেয়ে যথেষ্ট কম দামে সেটা কেনার সুযোগ খুঁজে বের করা। ঠিক বলেছেন। আর এই শেষ সূত্রটা ধরে আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন। লেখক যেমন জোর দিচ্ছেন যে একটা পদ্ধতি আছে এবং তাতে বিশ্বাস রাখতে হবে। এখন প্রশ্ন হল, যদি সত্যি কম দামে ভালো ব্যবসা খুঁজে বের করার নির্ভরযোগ্য পদ্ধতি থাকে, তাহলে সেই পদ্ধতি জানার সত্ত্বেও কোনো মানসিক বাধা বা বাজারের কোনো বৈশিষ্ট্য বেশিরভাগ মানুষকে, এমনকি যারা জানে তাদেরও, ধারাবাহিকভাবে সফল হতে দেয় না। এটা কিন্তু আমাদের ভাবার জন্য একটা ভালো প্রশ্ন। অবশ্যই, এটা নিয়ে নিশ্চয়ই আরও ভাবা যেতে পারে। টাকা জমানো এটা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার, তাই না? মানে আমরা যাই আয় করি না কেন, খরচ করার দিকেই কেমন যেন ঝোঁকটা বেশি থাকে। আমার নিজেরই ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। জনসন স্মিথ বলে একটা কোম্পানি ছিল, মনে আছে? মানে ক্যাটালগ আসতো বাড়িতে। হ্যাঁ। ওরা সব অদ্ভুত জিনিস বেচত, হুপি কুশান, ইচিং পাউডার, এইসব আর কি। জমানো টাকা দিয়ে প্রায় ওসব কিনতাম। একবার তো কি কাণ্ড, একটা 10 ফুটের ওয়েদার বলুন কিনে ফেললাম। আমি আর আমার ভাই মিলে সেটা ভ্যাকুম ক্লিনের দিয়ে ফোলালাম। কিন্তু বলুনটা হলো বিশাল, মানে দরজার চেয়েও বড়। কোনো মতে ধাক্কাধাক্কি করে বাইরে নিলাম, আর যেই না বের করা, বাইরে ঠান্ডা হওয়ায় লেগে গরম বাতাস ভর্তি বলুনটা হুশ করে ওপরে সোজা উড়ে গেল। শেষমেশ একটা গাছে আটকে গিয়ে ফাটাস। তখন তো বুঝিনি, কিন্তু পরে মনে হয়েছে, আরে ভবিষ্যতের জন্য টাকা জমানোটা আসলে কত দরকারি, বিশেষ করে এমন সব জিনিসের পেছনে টাকা ওড়ানো যার মজাটা শুধু কিছুক্ষণের। তো আজকের আলোচনার বিষয় এটাই। যদি ধরে নিই যে আমরা সবাই সঞ্চয়ের গুরুত্বটা বুঝি, আর ধরুন কষ্টের শিষ্টে হাজারখানেক ডলার জমিয়েও ফেলেছি, এখন প্রশ্ন হলো এই টাকাটা বাড়বে কিভাবে? মানে এটাকে আরও বাড়ানোর উপায় কি? খুব জরুরি প্রশ্ন। দেখুন, জমানো টাকাটা মানে প্রথম যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো ঘরেই রেখে দিই, হয়তো তোশকের নিচে বা কোনো বাক্সে। কিন্তু এর একটা বড় অসুবিধে আছে, খুব বড়। অসুবিধে কিরকম? টাকাটা তো বাড়লই না, উল্টে কি হবে জানেন? সময়ের সাথে সাথে এর আসল যে মূল্য মানে কেনার ক্ষমতা, সেটা কমে যেতে পারে। কেনার ক্ষমতা কমে যায় মানে ঠিক বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ, এটাকে বলে মুদ্রাস্ফীতি। সহজ কথায়, আজকে $1000 যা যা কিনতে পারছেন, কয়েক বছর পর দেখবেন একই জিনিস কিনতে আরও বেশি টাকা লাগছে। তার মানে ঘরে ফেলে রাখলে আপনার টাকার অঙ্কটা একই থাকছে ঠিকই, কিন্তু ওই টাকার জোরটা মানে কেনার ক্ষমতাটা কমে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো ঘরে রাখাটা বুদ্ধিমানের কাজ না। একদমই না। তাহলে দ্বিতীয় উপায় কি? ব্যাংকে রাখা? ঠিক ধরেছেন। দ্বিতীয় অপশন হলো ব্যাংকে টাকাটা রাখা। সেভিংস অ্যাকাউন্টে হতে পারে, বা ধরুন ফিক্সড ডিপোজিটে। ব্যাংক আপনার টাকাটা নিরাপদে তো রাখেই, তার উপর আবার সুদও দেয়। সুদ দেয়, হ্যাঁ। যেমন ধরুন, ওই $1000 আপনি 5 বছরের জন্য রাখলেন, আর ব্যাংক আপনাকে বছরে ধরা যাক 5% হারে সুদ দিল, তাহলে 5 বছর পর চক্রবৃদ্ধি সুদের কারণে আপনার টাকাটা বেড়ে প্রায় $1276 হয়ে যেতে পারে। ওয়াও, $1276। আচ্ছা, এই যে বললেন চক্রবৃদ্ধি সুদ, এটা ঠিক কিভাবে কাজ করে একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। চক্রবৃদ্ধি সুদ মানে হল, আপনি শুধু আপনার আসল টাকার উপর সুদ পাচ্ছেন না, আপনি সুদের উপরও সুদ পাচ্ছেন। মানে প্রথম বছর আপনি $1000 উপর 5% সুদ পেলেন, মানে $50। পরের বছর আপনার আসল হল $1050, তখন সুদ পাবেন ওই $1050 ওপর। ও, তার মানে সুদটাও আসলের সাথে যোগ হয়ে যাচ্ছে প্রতি বছর। একদম। আর তার উপর আবার সুদ জমছে। এভাবেই টাকাটা সাধারণ সরল সুদের চেয়ে একটু তাড়াতাড়ি বাড়ে। দারুণ তো। এটা বেশ ভালো উপায় মনে হচ্ছে। আচ্ছা, এর চেয়েও কি ভালো কিছু আছে, মানে আরও বেশি রিটার্ন পাওয়ার কোনো রাস্তা? আমি বন্ড নাকি যেন শুনেছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন।
বন্ড হলো তৃতীয় একটা বিকল্প। ব্যাপারটা হলো আপনি সরাসরি কোনো কোম্পানি বা সরকারকে ধার দিচ্ছেন। ধার দিচ্ছি মানে লোন। হ্যাঁ, অনেকটা তাই। ধরুন একটা বড় কোম্পানি ম্যাকডোনাল্ডস বা এরকম কোনো সংস্থা, তাদের ব্যবসার জন্য টাকার দরকার। তারা তখন বন্ড ছাড়ে বাজারে। আপনি হয়তো $1000 দিয়ে সেই বন্ড কিনলেন। তার মানে আপনি ওই কোম্পানিকে $1000 ধার দিলেন। আচ্ছা। কোম্পানি আপনাকে কথা দেবে যে তারা একটা নির্দিষ্ট সময় পরপর সুদ দেবে, ধরুন বছরে 8%। আর মেয়াদ যখন শেষ হবে তখন আপনার আসল $1000 আপনাকে ফেরত দিয়ে দেবে। 8%। এটা তো ব্যাংকের 5%র চেয়ে বেশ খানিকটা বেশি। হ্যাঁ, সাধারণত কোম্পানি বন্ডের সুদের হার ব্যাংকের চেয়ে বেশি হয়। কিন্তু কোম্পানিকে ধার দেওয়াটা কি একটু ঝুঁকিপূর্ণ নয়? মানে যদি কোম্পানির অবস্থা খারাপ হয়, ব্যাংক তো তবু। ঠিক পয়েন্ট। অবশ্যই ঝুঁকি আছে, এটা মাথায় রাখতে হবে। যদি কোনো কারণে কোম্পানির ব্যবসা খারাপ হয়ে যায় বা ধরুন কোম্পানি দেউলিয়া হয়ে গেল, তাহলে আমার টাকাটা। তাহলে আপনার সুদ পাওয়া এমনকি আসল টাকাটা ফেরত পাওয়াও কিন্তু অনিশ্চিত হয়ে পড়তে পারে। ওহ, আর এই কারণেই যে কোম্পানিগুলোর ঝুঁকি একটু বেশি, তাদের বিনিয়োগকারী জানার জন্য বেশি হারে সুদ দিতে হয়। মনে রাখবেন, যেখানে বেশি লাভের আশা সেখানে সাধারণত ঝুঁকিটাও বেশি থাকে। কথাটা ঠিক। তাহলে কি কম ঝুঁকির কোনো বন্ড নেই? মানে একদম নিরাপদ? আছে তো। তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ হল ইউএস গভর্নমেন্ট বন্ড, মানে আমেরিকান সরকারি বন্ড আর কি। সরকারি বন্ড? হ্যাঁ, ট্রেজারি বন্ডও বলে। যেহেতু আমেরিকান সরকারের ঋণ শোধ করার ক্ষমতা নিয়ে আসলে সন্দেহের অবকাশ প্রায় নেই বললেই চলে, তাই এই ধরনের বন্ডকে প্রায় ঝুঁকিহীন বিনিয়োগ হিসেবেই ধরা হয়। ও আচ্ছা, তাহলে তো এটা খুবই নিরাপদ। কিন্তু সুদ কেমন দেয়? নিশ্চয়ই কোম্পানির বন্ডের 8%-এর মতো না? না, সাধারণত সরকারি বন্ডের সুদের হার কোম্পানির বন্ডের চেয়ে কম হয়। কারণ ঝুঁকি কম। অর্থনীতিবিদরা প্রায় 10 বছরের ইউএস গভর্নমেন্ট বন্ডের সুদের হারকে একটা যাকে বলে বেঞ্চমার্ক বা মানদণ্ড হিসেবে ধরেন। বেঞ্চমার্ক? হ্যাঁ, মানে একটা তুলনার ভিত্তি। ধরুন এখন 10 বছরের সরকারি বন্ডে সুদ দিচ্ছে 6%। এর মানে হলো আপনি প্রায় কোনো ঝুঁকি না নিয়েই 10 বছরের জন্য প্রতি বছর 6% রিটার্ন পেতে পারেন। আচ্ছা, বুঝলাম। কিন্তু এই 6%-এর গুরুত্বটা কি? মানে এটা জেনে আমার কি লাভ? গুরুত্বটা হলো তুলনা করার ক্ষেত্রে। ধরুন আপনি অন্য কোনো জায়গায় টাকা রাখতে চাইছেন যেখানে ঝুঁকি আছে, যেমন কোনো কোম্পানির বন্ডে বা শেয়ার বাজারে। তখন আপনার দেখা উচিত যে সেই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আপনি অন্তত এই 6%-এর চেয়ে বেশি রিটার্ন আশা করতে পারেন কিনা। ও, মানে যেহেতু 6% আমি কোনো ঝুঁকি ছাড়াই পাচ্ছি। ঠিক তাই। বাড়তি যে ঝুঁকিটা আপনি নিচ্ছেন তার জন্য তো একটা বাড়তি লাভের প্রত্যাশা থাকা উচিত, তাই না? এই 6% হলো সেই ন্যূনতম প্রত্যাশাটা সেট করার একটা মাপকাঠি। অবশ্য এই হার সময়ের সাথে বদলায়, কিন্তু মূল ধারণাটা একই থাকে। দারুণভাবে বুঝলাম ব্যাপারটা। আহা, তাহলে দেখুন আজকের আলোচনা থেকে আমরা কয়েকটা জরুরি জিনিস শিখলাম। প্রথমত, টাকা শুধু ঘরে ফেলে রাখাটা একদম ঠিক না, কারণ মুদ্রাস্ফীতির জন্য তার দাম কমে যায়। দ্বিতীয়ত, ব্যাংক বেশ নিরাপদ আর চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে আপনার টাকা কিছুটা হলেও বাড়ে। তৃতীয়ত, কোম্পানির বন্ডে সুদের হার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তার সাথে ঝুঁকিও জড়িয়ে থাকে। চতুর্থত, ইউএস গভর্নমেন্ট বন্ড প্রায় ঝুঁকিহীন আর এর সুদের হার অন্য বিনিয়োগের সাথে তুলনা করার একটা ভালো মাপকাঠি। আর হ্যাঁ, ওই যে বলুনের গল্পটা, ওখান থেকেও একটা শিক্ষা আছে, গরম বাতাস ওপরে ওঠে। যদিও আর্থিক শিক্ষাটা এখানে বেশি জরুরি ছিল আর কি। হ্যাঁ, ঠিক বলেছেন। তো এই যে প্রাথমিক কয়েকটা পথের কথা আমরা জানলাম, ঘরে রাখা, ব্যাংকে রাখা, বন্ড কেনা, এগুলো জানার পর কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে। নিজের পরিস্থিতি, মানে কত টাকা আছে, কতটা ঝুঁকি নেওয়ার ক্ষমতা বা ইচ্ছা আছে, এই সব কিছু বিবেচনা করে কোন পথে এগোনোটা সবচেয়ে যুক্তিযুক্ত হবে, এটা নিয়ে হয়তো একটু ভাবার দরকার আছে। আর অর্থ জমানো বা বাড়ানোর পথ তো এখানেই শেষ নয়, আরও অনেক উপায় আছে নিশ্চয়ই। অবশ্যই আছে। সেগুলো নিয়ে না হয় আমরা পরের কোনো আলোচনায় কথা বলবো। ঠিক, তাহলে আজকে এখানেই শেষ করা যাক। আচ্ছা, টাকা পয়সা নিয়ে আমরা কি করি বলুন তো? মানে ব্যাংকে রাখা বা সরকারকে ধার দেওয়া, এগুলো তো বেশ নিরাপদ, কিন্তু তেমন উত্তেজনা নেই, তাই না? কেউ হয়তো ভাবছেন অন্য কিছু করার, ঘোড়দৌড় দা কুকুরের দৌড়ে বাজি।
না, ওসব দিকে না যাওয়াই ভালো। লাভের চেয়ে লোকসানি বেশি হয় শুনেছি। তার চেয়ে বরং আর একটা পথ আছে কিন্তু, কোনো ব্যবসায় বিনিয়োগ করা। ধরুন, আপনার এক পরিচিত বন্ধু জেসন, সে একটা গামের দোকান খুলেছে, জেসন্সের গাম শপ। ব্যবসাটা ধরে নিন বেশ ভালোই চলছে। এখন জেসন ভাবছে ব্যবসার মালিকানাটা একটু ছড়ালে কেমন হয়, অনেকের সাথে ভাগ করে নিতে চাইছে। তো সে ঠিক করল ব্যবসার মালিকানাকে ছোট ছোট অংশে ভাগ করবে, যেটাকে আমরা বলি শেয়ার। ধরা যাক জেসনের ব্যবসার মোট শেয়ার সংখ্যা হচ্ছে 10 লক্ষ, মানে 1 মিলিয়ন। সে ঠিক করল এর মধ্যে 5 লক্ষ সে নিজের কাছে রাখবে, আর বাকি 5 লক্ষ শেয়ার বাজারে বিক্রি করবে। দামও ঠিক করেছে, প্রতি শেয়ার $12। এখন এর মানে কি দাঁড়ালো? মানে হলো যে কেউ $12 খরচ করে একটা শেয়ার কিনতে পারে। কিনলে সে জেসনের ব্যবসার ওই 10 লক্ষ ভাগের 1 ভাগের মালিক হয়ে যাবে। শুধু তাই না, ভবিষ্যতে যখন ব্যবসা লাভ করবে তখন সেই লাভের একটা অংশও সে পাবে। এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। এই যে $12 দাম চাইছে জেসন, এটা কি শেয়ারটার জন্য ঠিক দাম? মানে এই দামে কি কেনা উচিত? লাভ হবে? একদম। এই প্রশ্নটাই কিন্তু যে কোনো বিনিয়োগের একেবারে মূল জায়গায় থাকে। দেখুন, যখন আমরা কোনো কোম্পানির শেয়ার কিনি, তখন আসলে আমরা কি কিনি? আমরা কিন্তু কিনছি ওই কোম্পানির ভবিষ্যতের আয়ের ওপর একটা অধিকার, একটা দাবি। জেসনের গাম শপের উদাহরণটাই যদি দেখি, তাদের গত বছরের আয় ব্যয়ের হিসেবটা একটু দেখা যাক কেমন। তথ্য যা বলছে, গত বছর ওরা প্রায় $10 মিলিয়ন গাম বিক্রি করেছে। সেখান থেকে গাম কেনার খরচ, দোকানের ভাড়া, কর্মচারীদের বেতন, ট্যাক্স, মানে এইসব জরুরি খরচগুলো বাদ দেওয়ার পর ওদের হাতে নিট লাভ, মানে একদম আসল লাভ, টিকেছে $1.2 মিলিয়ন। ও আচ্ছা, $1.2 মিলিয়ন লাভ। হ্যাঁ, এখন দেখুন জেসনের ব্যবসার মোট শেয়ার সংখ্যা কত ছিল? 10 লক্ষ, 1 মিলিয়ন। ঠিক, তাহলে প্রতিটা শেয়ারের ভাগে কত লাভ পড়ল? সহজ হিসেব, $1.2 মিলিয়ন ভাগ 1 মিলিয়ন শেয়ার, মানে দাঁড়াচ্ছে $1.20। এটাকে আমরা বলি আর্নিংস পার শেয়ার বা ইপিএস। বাহ! তার মানে আমি যদি $12 দিয়ে একটা শেয়ার কিনি, তাহলে প্রথম বছরেই শেয়ার পিছু আয় হচ্ছে $1.20। মানে রিটার্ন দাঁড়াচ্ছে 10% প্রথম বছরেই। যদি আমরা একটা প্রায় ঝুঁকিমুক্ত বিনিয়োগের সাথে তুলনা করি, যেমন ধরুন 10 বছরের সরকারি বন্ড, যেখানে হয়তো 6% সুদ পাওয়া যায়, তার তুলনায় তো এই 10% রিটার্ন দারুণ আকর্ষণীয় মনে হচ্ছে। কিন্তু আমার মনে একটা খটকা লাগছে। শেয়ার বাজার তো আর সরকারি বন্ড নয়, ঝুঁকি আছে। এই যে গত বছর $1.20 আয় হলো, এটা কি প্রতি বছরই হবে? এর কি কোনো গ্যারান্টি আছে? ঠিক এইখানেই কিন্তু বিষয়টা আরও গভীর হচ্ছে। আপনার প্রশ্নটা একদম সঠিক জায়গায়। দেখুন, গত বছরের পারফরম্যান্স মানে আয়, সেটা কিন্তু ভবিষ্যতের কোনো নিশ্চয়তা দেয় না। হতেই পারে পরের বছর আয় কমে গেল। এখানে কয়েকটা জরুরি বিষয় ভাবার আছে। প্রথমত, ভবিষ্যতের আয়। গত বছর শেয়ার প্রতি $1.20 আয় হয়েছে, বেশ ভালো কথা। কিন্তু আগামী বছরগুলোতে এই আয় কি একই থাকবে, বাড়বে নাকি কমবে? ধরুন বাজারে নতুন কোনো প্রতিযোগী এসে গেল, অথবা ধরুন মানুষের গাম খাওয়ার অভ্যেসটাই কমে গেল, তখন? তা তো বটেই, আয় তো কমতেই পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভবিষ্যতের আয় নিয়ে আমরা যে একটা অনুমান করছি, সেই অনুমানের ওপর কতটা ভরসা করা যায়। ধরুন বিশ্লেষকরা হিসেব করে বললেন যে আগামী বছর শেয়ার প্রতি আয় $0.20 থেকে $1.20 মধ্যে যা কিছু হতে পারে। ওহ, তার মানে অনেক অনিশ্চয়তা। অনেক বেশি অনিশ্চয়তা। তখন আপনার মনে হতেই পারে এর চেয়ে 6% নিশ্চিত রিটার্ন দেওয়া সরকারি বন্ডই অনেক ভালো, কারণ এখানে ঝুঁকির পাল্লাটা বেশ ভারী। ঠিকই তো, এতটা অনিশ্চয়তা থাকলে তো সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। একদম। আর 3 নম্বর বিষয় হল দীর্ঘমেয়াদী সম্ভাবনা। মানে শুধু আগামী 1-2 বছর নয়, আগামী 5 বছর 10 বছর পর ব্যবসার কি হবে? জেসন কি আরও নতুন দোকান খুলবে? ব্যবসা কি আরও বাড়বে, নাকি ধীরে ধীরে ব্যবসাটা ছোট হয়ে আসবে, প্রতিযোগিতা বাড়বে? শেয়ারের দাম কিন্তু শুধু আজকের আয়ের ওপর নির্ভর করে না। ভবিষ্যতের এই সমস্ত ভালো মন্দ সম্ভাবনার যে প্রত্যাশা, তার উপরও অনেকটা নির্ভর করে। আচ্ছা,
মানে প্রত্যাশা ভালো হলে দাম বাড়ে, খারাপ হলে কমে। ঠিক তাই। তাহলে বিষয়টা সংক্ষেপে এই রকম দাঁড়ালো। একটা শেয়ার কেনা মানে শুধু এখনকার মালিকানা কেনা নয়, বরং কোম্পানির একটা অনিশ্চিত ভবিষ্যতের আয়ের ওপর একটা দাবি কেনা। আর সেই শেয়ারটার দাম ঠিক কিনা, মানে $12 দেওয়া উচিত কিনা, সেটা নির্ভর করছে দুটো জিনিসের ওপর। এক, ভবিষ্যতে কোম্পানি কেমন আয় করতে পারে সেটার একটা মোটামুটি আন্দাজ করা। আর দুই, সেই আন্দাজ করা আয় মানে রিটার্ন, সেটা ঝুঁকির তুলনায় যথেষ্ট ভালো কিনা, বিশেষ করে যখন অন্য কম ঝুঁকির বিনিয়োগের সুযোগ আছে। আপনি চমৎকারভাবে বলেছেন। এটাই হলো মূল কথা, একেবারে সারসংক্ষেপ। আর এখানেই আজকের আলোচনার শেষ প্রশ্নটা আমি রেখে যেতে চাই সবার ভাবনার জন্য। একদিকে বাজারের এত রকম ওঠানামা, এত অনিশ্চয়তা, অন্যদিকে বড় বড় পেশাদার বিশ্লেষকদের দল, তারা দিনরাত ডেটা ঘাঁটছেন, বিশ্লেষণ করছেন। এই রকম একটা পরিস্থিতিতে একজন সাধারণ বিনিয়োগকারী সে কিভাবে যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে কোনো কোম্পানির ভবিষ্যতের আয় অনুমান করবে, আর কিভাবেই বা সঠিক বিনিয়োগের সিদ্ধান্তটা নেবে? এটা কিন্তু একটা বেশ কঠিন চ্যালেঞ্জ, তাই না? এটা নিয়ে ভাবা যেতে পারে। শেয়ার বাজারের দিকে তাকালে প্রায়ই দেখি দামের কি সাংঘাতিক ওঠানামা। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলোও বলছে, ধরুন বেশ নামকরা কোম্পানি, তাদের শেয়ারের দামও খুব অল্প সময়ে অনেক বদলে যায়। ঠিক। যেমন ধরুন জেনারেল ইলেকট্রিক বা জেনারেল মোটরস, এদের শেয়ার দর দেখা যায় 1 বছরে প্রায় ডাবল হয়ে যাচ্ছে, বা ধরুন একদম অর্ধেক। হ্যাঁ, জিই's দাম যেমন $29 থেকে $53, বা জিএমের $30 থেকে $68 এরকম হয়েছে। তো প্রশ্নটা হলো, কোম্পানির যে আসল ব্যবসা, তার ভিত কি সত্যি এত তাড়াতাড়ি বদলায়? এটাই তো আসল প্রশ্ন। আর এখানেই মূল ব্যাপারটা। সূত্রগুলো কিন্তু একই কথা বলছে। বেশিরভাগ ব্যবসার যে অন্তর্নিহিত মূল্য, ভেতরের ভ্যালুটা, সেটা তো আর রাতারাতি এতটা বদলায় না। ভাবুন না, জেনারেল মোটরস কি 1 বছরে দ্বিগুণ লাভ করে ফেলল যে তার শেয়ারের দাম $30 থেকে $60 বিলিয়ন লাভ দেবে? তেমন তো হয় না সাধারণত। না, তা হয় না। তাহলে শেয়ারের দামে এত ফারাক কেন হয়? আজকের আলোচনায় আমরা এই আপাত অসঙ্গতিটা বোঝার চেষ্টা করব, আর এর থেকে বিনিয়োগের ব্যাপারে কি শেখা যায় সেটাও দেখব। হ্যাঁ, আর বাজারের এই চরিত্রটা, এই খামখেয়ালিপনা বোঝার জন্য বেঞ্জামিন গ্রাহামের একটা দারুণ আইডিয়ার কথা সূত্রগুলো বলছে, মিস্টার মার্কেট। হ্যাঁ, মিস্টার মার্কেট খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। ভাবুন তো, শেয়ার বাজার যেন আপনার একজন বিজনেস পার্টনার, কিন্তু একটু পাগলাটে টাইপের আর কি। হ্যাঁ, খামখেয়ালি। সে রোজ আপনার দরজায় এসে হাজির, এসে একটা দাম বলবে। হয় তার শেয়ার আপনাকে কিনতে বলবে, না হয় আপনার শেয়ার তার কাছে বেচতে বলবে। ঠিক। আর মজার ব্যাপার হলো, তার দেওয়া দামগুলো কিন্তু প্রায়শই খুব একটা যুক্তিযুক্ত হয় না। কখনো সে ভীষণ আশাবাদী হয়ে বিরাট দাম চেয়ে বসে, আবার কখনো হয়তো একেবারে হতাশ হয়ে জলের দরে বেছে দিতে চায়। একদম। এই মিস্টার মার্কেট ধারণাটা কিন্তু খুব কাজের, কারণ এটা বাজারের সাইকোলজিটা বুঝতে সাহায্য করে। আর গুরুত্বপূর্ণ বিষয় হল, মিস্টার মার্কেট যতই আজগুবি প্রস্তাব দিক না কেন, সিদ্ধান্তটা কিন্তু সবসময় আপনার হাতে। আচ্ছা। আপনি তার দামে কিনতে পারেন, বেচতে পারেন, অথবা, আর এটাই হয়তো সবচেয়ে জরুরি, আপনি তার প্রস্তাব পুরোপুরি ইগনোর করতে পারেন। কিছুই না করা আর কি। একদম। বাজার যতই লাফালাফি করুক, আপনাকে যে কিনতেই হবে বা বেচতেই হবে এমন কোনো মাথার দিব্যি নেই। তাহলে এই খামখেয়ালি পার্টনারের সাথে বুদ্ধি করে ডিল করতে হবে। যখন সে একদম অযৌক্তিক কম দামে শেয়ার বেচতে চাইছে, তখন কি সুযোগ নেওয়া উচিত? ঠিক। এখানে তো নিরাপত্তার মার্জিন বা মার্জিন অফ সেফটির ধারণাটা আসছে, তাই না? একদম ঠিক পয়েন্টে এসেছেন। যেমন ধরুন, আপনি হিসেব করে দেখলেন জেনারেল মোটরসের শেয়ারের আসল দাম হওয়া উচিত শেয়ার প্রতি $70, কিন্তু মিস্টার মার্কেট খুব ডিপ্রেসড হয়ে সেটা বেচতে চাইছে মাত্র $37। ঠিক। এই যে ফারাকটা, শেয়ারের একটা আনুমানিক অন্তর্নিহিত মূল্য ধরুন $70, আর বাজার যে দামে দিচ্ছে $37, এই দুটোর মধ্যে যে বড় গ্যাপটা, এটাই হলো নিরাপত্তার মার্জিন। এটার গুরুত্ব কিন্তু অনেক। কেন? প্রথমত, দেখুন, কোনো ব্যবসার আসল মূল্য বের করাটা কিন্তু বেশ কঠিন কাজ। আপনার হিসাবে তো ভুল থাকতেই পারে, তাই না? হ্যাঁ, তা তো হতেই পারে। এই মার্জিনটা সেই ভুলের প্রভাব কিছুটা হলেও কমিয়ে দেয়, একটা বাফার থাকে। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয়ত, ধরুন শেয়ারটা কেনার পর যদি ব্যবসাটা একটু খারাপের দিকেও যায় অপ্রত্যাশিতভাবে, তখনও এই ছাড়টুকু আপনাকে বাঁচায়, লোকসানের ঝুঁকি কমায়। ও, বুঝেছি।
মানে $70 জিনিস $37 কিনলে দাম যদি কমে 60 বা 50 হয় তাহলেও হয়তো আপনি ব্রেক ইভেনে বা সামান্য লাভে থাকবেন। এক্স্যাক্টলি। এটা শুধু সস্তায় কেনা নয়, এটা আসলে আপনার বিনিয়োগে একটা সেফটি নেট তৈরি করা, একটা সুরক্ষা কবচ। দারুণ কনসেপ্ট তো। কিন্তু সূত্রগুলো এটাও বারবার বলছে যে কোনো ব্যবসার আসল মূল্য ঠিকঠাক আন্দাজ করা বা কখন দামটা সত্যি অনেক কম এটা বোঝা বেশ কঠিন। অবশ্যই কঠিন। মানে ওই যে বললাম $70 মূল্যায়ন, সেটাই তো একটা বড় চ্যালেঞ্জ। কত অভিজ্ঞ লোক এই কাজটাই সারাদিন ধরে করছেন, ঠিক। এবং তারাও যে সবসময় সফল হন তা নয়, কারণ ভবিষ্যতের আয় কেমন হবে, কম্পিটিশন কেমন থাকবে, নতুন টেকনোলজি আসবে কিনা, এগুলো তো হ্যাঁ এগুলো নিখুঁতভাবে প্রেডিক্ট করা প্রায় অসম্ভব। বিশ্লেষকরা অনেক ডেটা দেখেন, আয়, সম্পদ, দেনা, ক্যাশ ফ্লো সব দেখে একটা আন্দাজে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু এটা তো আর সায়েন্স নয়, কিছুটা আর্টের মতো। ঠিক। আর সেই কারণেই কিন্তু নিরাপত্তার মার্জিনটা আরও বেশি দরকারি হয়ে পড়ে। কারণ আপনি জেনে শুনেই নামছেন যে আপনার হিসাবে কিছু ভুল থাকতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে যে মূল বিষয়গুলো উঠে এলো: ১. শেয়ার বাজারের দাম অল্প সময়ে অনেক ওঠানামা করে, কিন্তু সেটা সবসময় কোম্পানির আসল মূল্যের পরিবর্তন বোঝায় না। ঠিক, মিস্টার মার্কেটের খামখেয়ালিপনা। ২. বাজারের এই অস্থিরতাকে ভয় না পেয়ে বরং সুযোগ হিসেবে দেখা যায়। যখন মিস্টার মার্কেট কোনো শেয়ার তার আনুমানিক আসল মূল্যের চেয়ে অনেক কম দামে অফার করছে, তখন নিরাপত্তার মার্জিন রেখে সেটা কেনা যেতে পারে। হ্যাঁ, এতে বিনিয়োগে ঝুঁকি কমে আর লাভের সম্ভাবনা বাড়ে। একদম, এটাই সারমর্ম। যদিও আমরা বললাম যে ব্যবসার নিখুঁত ভ্যালু বের করা কঠিন, হ্যাঁ, তবু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। মানে এইসব জটিল হিসাব নিকাশ বাদ দিয়ে শুধু চারপাশের অবস্থা দেখে, বাজারের সাধারণ মুড দেখে, বা ধরুন খবরের কাগজের হেডলাইন দেখে, এটা কি কিছুটা আঁচ করা সম্ভব যে মিস্টার মার্কেট কখন সমষ্টিগতভাবে একটু বেশি হতাশ হয়ে পড়েছে বা হয়তো বেশি আশাবাদী হয়ে উঠেছে? ইন্টারেস্টিং প্রশ্ন। মানে বাজারের চরম মুডগুলো বোঝার কি কোনো সহজ ইন্ডিকেটর থাকতে পারে? হয়তো অভিজ্ঞতার সাথে সাথে এই জিনিসগুলো আরও ভালোভাবে বোঝা যায়। এটা নিয়ে ভাবার একটা জায়গা রইল কিন্তু। অবশ্যই, এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন। আচ্ছা, দ্য কারাটে কিড সিনেমাটা দেখেছেন? ওই যে বিখ্যাত সিনটা, ওয়্যাক্স অন ওয়্যাক্স অফ। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, মিস্টার মিয়াগি। ঠিক। উনি যেমন খুব সাধারণ কাজ দিয়ে, মানে গাড়ি মোছা, বেড়া রং করা, এগুলো দিয়ে ড্যানিয়েলকে কারাতের একেবারে গোড়ার কথা শিখিয়েছিলেন। আজকের আলোচনাটাও অনেকটা সেরকম। আমরা এমন দুটো ধারণার কথা বলবো যা শুনতে খুবই সাধারণ, কিন্তু শেয়ার বাজারে সাফল্যের জন্য দারুণ কাজের হতে পারে। একদম। আমরা আসলে জুয়েল গ্রিনব্লাটের লেখা একটা বইয়ের ৫ম অধ্যায় থেকে দুটো সহজ সূত্রের কথা আলোচনা করব। হ্যাঁ, সূত্রগুলো খুব মৌলিক, কিন্তু লেখক বলছেন এগুলো খুবই শক্তিশালী। ঠিক। আজকের উদ্দেশ্য হল এই দুটো ধারণার ঠিকঠাক বোঝা আর কেন এগুলো এত গুরুত্বপূর্ণ সেটা জানা। বেশ, তাহলে প্রথমটা দিয়েই শুরু করা যাক। আর্নিংস ইল্ড, মানে আর্নিংস ইল্ড। হ্যাঁ, আর্নিংস ইল্ড। সোজা কথায় এটা দিয়ে কি বোঝায়? শেয়ারটা তার আয়ের তুলনায় সস্তা কিনা, তাই তো? ঠিক, মানে আপনি শেয়ারের দামের অনুপাতে কতটা আয় পাচ্ছেন। বইয়ে জেসনের গ্যাম শপের উদাহরণটা বেশ ভালো। ও হ্যাঁ, উদাহরণটা বলুন না। ধরুন, জেসনের কোম্পানির শেয়ার প্রতি আয়, মানে আর্নিংস পার শেয়ার, হল $1.20, আর শেয়ারটার দাম বাজারে চলছে $12। আচ্ছা, তাহলে আর্নিংস ইল্ড কত হল? $1.20 ভাগ $12, মানে 10%। 10%। বেশ। এখন ভাবুন, যদি কোম্পানির আয় বেড়ে যায়, ধরুন $2.40 হলো বা $3.60 হলো, কিন্তু শেয়ারের দাম ওই $12তেই আটকে থাকলো, ও, তাহলে ইল্ড বেড়ে দাঁড়াবে যথাক্রমে 20% বা 30%। তার মানে একই দামে বেশি আয় পাওয়া যাচ্ছে। একদম। বেশি আর্নিংস ইল্ড মানে শেয়ারটা তার আয়ের তুলনায় সস্তায় পাওয়া যাচ্ছে, বা বলা ভালো, ভালো দামে পাওয়া যাচ্ছে। এটা অনেকটা ওই ওয়্যাক্স অনের মতো, খুব সরল কিন্তু জরুরি। বুঝলাম। বেশি আর্নিংস ইল্ড মানে শেয়ারটা আকর্ষণীয় হতে পারে, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে। বলুন। শুধু সস্তা হলেই তো চলবে না, তাই না? মানে একটা খারাপ কোম্পানির শেয়ারও তো সস্তায় মিলতে পারে, ব্যবসাটা তো ভালো হতে হবে। ঠিক পয়েন্ট। এখানেই আসছে দ্বিতীয় ধারণাটা, রিটার্ন অন ক্যাপিটাল। মানে রিটার্ন অন ক্যাপিটাল। রিটার্ন অন ক্যাপিটাল, এটা কি বলে?
এটা বুঝতে সাহায্য করে যে ব্যবসাটা আসলে কতটা ভালো, কতটা দক্ষতার সাথে নিজের মূলধন ব্যবহার করে লাভ তৈরি করতে পারছে। মানে ব্যবসাটা কতটা ভালো ব্যবসা। হ্যাঁ, বলতে পারেন। বইয়ের উদাহরণেই ফেরা যাক, জেসনের গাম শপ। হ্যাঁ। একটা দোকান খুলতে জেসনের খরচ হয় ধরুন $4 লাখ, আর সেই দোকান থেকে বছরে লাভ হয় $2 লাখ। তার মানে রিটার্ন 50%, $4 লাখ লাগিয়ে $2 লাখ লাভ। দারুণ তো। ঠিক, 50% রিটার্ন অন ক্যাপিটাল, এটা বেশ ভালো। এবার আসুন জিম্বোর ব্রোকলি শপের কথায়। আচ্ছা, জিম্বো। তারও দোকান খুলতে একই খরচ, $4 লাখ, কিন্তু বছরে লাভ হয় মাত্র $10,000। মাত্র 10,000 একই খরচে। তার মানে রিটার্ন মাত্র 2.5%। একদম 2.5% রিটার্ন অন ক্যাপিটাল। পার্থক্যটা দেখুন। আকাশ পাতাল তফাৎ। বেশি রিটার্ন অন ক্যাপিটাল মানে ব্যবসাটা তার বিনিয়োগ করা পুঁজির ওপর অনেক বেশি লাভ করতে পারছে, খুব দক্ষতার সাথে চলছে। এটাই একটা ভালো ব্যবসার লক্ষণ। আর কম রিটার্ন, যেমন জিম্বোর ক্ষেত্রে। দেখুন, যখন আপনি হয়তো কোনো সরকারি বন্ডে কোনো ঝুঁকি ছাড়াই 6% সুদ পেতে পারেন, তখন জিম্বোর ব্যবসায় 2.5% লাভের জন্য $4 লাখ খাটানোটা, মানে সেটা কি খুব বুদ্ধিমানের কাজ? না, তা তো নয়। আসলে তো লোকসান হচ্ছে যদি অন্য বিকল্প ভাবি। ঠিক, এটা হলো গিয়ে ওয়ার্কস অফ দ্বিতীয় পার্ট, ভালো ব্যবসা চেনার উপায়। এটাও সরল কিন্তু খুবই কাজের। তাহলে দুটো জিনিস পেলাম। এক, আর্নিংস ইয়েল্ড বেশি, মানে শেয়ারটা সস্তায় বা ভালো দামে আছে। 2, রিটার্ন অন ক্যাপিটাল বেশি, মানে ব্যবসাটা ভালো। হ্যাঁ, লেখককে তাহলে বলছেন এই দুটোকে একসাথে দেখতে হবে, শুধু একটা দেখলে চলবে না। একদম ঠিক ধরেছেন। আসল কৌশলটা হলো এই দুটো ধারণাকে একসাথে ব্যবহার করা। মানে হলো এমন ভালো কোম্পানি খুঁজে বের করতে হবে যাদের রিটার্ন অন ক্যাপিটাল বেশি, আচ্ছা। এবং তাদের শেয়ার তখনই কিনতে হবে যখন দামটা এমন জায়গায় থাকে যাতে আর্নিংস ইল্ডও বেশি পাওয়া যায়। ও, ভালো ব্যবসাকে সস্তায় কেনা, এই তো। একেবারে, এটাই মূল মন্ত্র। ভালো কোম্পানি কিন্তু সস্তা দামে। দারুণ। এবং লেখক আরও এগিয়ে গিয়ে বলছেন, এই যে সহজ দুটো নিয়ম, এগুলো ঠিকঠাক মানলে নাকি বাজারের গড় আয়ের থেকে অনেক বেশি আয় করা সম্ভব। বলেন কি, পেশাদারদেরও হারানো যায়? হ্যাঁ, লেখক তো সেটাই দাবি করছেন। এমনকি পেশাদার বিনিয়োগকারীদেরও নাকি হারানো যায়, আর সেটাও কম ঝুঁকি নিয়ে এবং বাজারের ভবিষ্যৎ নিয়ে কোনো মাথা না ঘামিয়েই। এটা তো শুনতে প্রায় অবিশ্বাস্য লাগছে। দাবিটা বেশ বড়। তাহলে যদি সারসংক্ষেপ করি আজকের আলোচনার, দুটো মূল বিষয় উঠে এলো। বলুন। প্রথমত, বেশি আর্নিংস ইল্ড ভালো, কারণ এটা ইঙ্গিত দেয় শেয়ারটা হয়তো সস্তায় পাওয়া যাচ্ছে। ঠিক। দ্বিতীয়ত, বেশি রিটার্ন অন ক্যাপিটাল ভালো, কারণ এটা একটা দক্ষ ভালো ব্যবসার লক্ষণ। একদম। আর আসল সাফল্য আসবে এই দুটোকে একসাথে মিলিয়ে, ভালো ব্যবসাকে ভালো দামে বা সস্তায় কেনা। নিখুঁত সারসংক্ষেপ, এটাই হলো মূল কথা। আলোচনাটা খুব ভালো লাগলো, কিন্তু একটা খটকা লাগছে শেষে এসে। কি রকম? এই যে শেয়ার বাজার এত জটিল একটা জায়গা, কত রকম ফ্যাক্টর কাজ করে, কত ওঠানামা, সেখানে কি সত্যি এই দুটো সাধারণ ধারণা এতটা ম্যাজিকের মতো কাজ করতে পারে? মানে লেখক যে বলছেন পেশাদারদেরও হারানো সম্ভব, এটা কি একটু বেশি বলা হয়ে গেল না? এটা কি সত্যিই সম্ভব? দেখুন, প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত, আর এটাই শায়দ বইটার মূল আকর্ষণ। লেখক নিশ্চয়ই এর পরের অধ্যায়গুলোতে প্রমাণ দেওয়ার চেষ্টা করবেন যে কেন এটা সম্ভব। হ্যাঁ, সেটাই দেখার। তবে এই দুটো ধারণা যে বিনিয়োগের একেবারে ভিত, মানে ফান্ডামেন্টাল স্তম্ভ, সেটা অস্বীকার করার উপায় নেই। হয়তো এই প্রশ্নটা নিয়ে আজকের মতো শেষ করা যায়, ভাবনার জন্য। হ্যাঁ, সেটাই ভালো। এই প্রশ্নটা থাকলো তাহলে। দেখা যাক পরের ধাপে এর উত্তর মেলে কিনা। নমস্কার। শেয়ার বাজারে কি সত্যি কোনো ম্যাজিক ফর্মুলা বা ধরুন জাদুকরি কৌশল আছে, মানে যা দিয়ে সহজেই লাভ করা যায়? আজ আমরা এমনই একটা বিশেষ বিনিয়োগ কৌশল নিয়ে কথা বলবো। শুনতে বেশ আকর্ষণীয় লাগে, তাই না? হ্যাঁ, একদম। আর দেখুন, এই ধারণাটা কিন্তু একেবারে নতুন নয়। কিংবদন্তি বিনিয়োগকারী বেঞ্জামিন গ্রাহাম, যাকে তো আমরা ভ্যালু ইনভেস্টিংয়ের পথপ্রদর্শক বলি, হ্যাঁ, গ্রাহাম। তিনিও কিন্তু বিশ্বাস করতেন যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুব জটিল বিশ্লেষণ ছাড়াই, মানে একটা সরল পদ্ধতি অনুসরণ করেই ভালো ফল পাওয়া সম্ভব। ঠিক, গ্রাহামের সেই দর্শন থেকেই তো আজকের আলোচনাটা শুরু করছি আমরা কিছু গবেষণা দেখলাম যা গ্রাহামের মূল শিক্ষা আর তারই ভিত্তিতে তৈরি একটা আধুনিক কৌশল, সেটা কিভাবে কাজ করে তা নিয়ে কথা বলেছে। চলুন একটু গভীরে যাই।
দেখুন, গ্রাহামের নিজস্ব কৌশলটা ছিল বেশ সোজাসাপটা। তিনি এমন কোম্পানির শেয়ার কিনতেন যাদের বাজার দর ছিল কোম্পানির মোট সম্পদ বিক্রি করে যা পাওয়া যাবে, মানে নেট লিকুইডেশন ভ্যালু, তার চেয়েও কম। ও আচ্ছা, মানে খুবই সস্তা শেয়ার। হ্যাঁ, খুবই সস্তা। তিনি এরকম ২০-৩০টা সস্তা শেয়ার খুঁজে একটা গ্রুপ বা পোর্টফোলিও তৈরি করতেন। গ্রাহামের সময়ে এই পদ্ধতির কার্যকারিতা কেমন ছিল? মানে কাজ করত কি এটা? হ্যাঁ, বেশ ভালোই কাজ করত, বিশেষ করে যখন শেয়ার বাজার পড়তির দিকে থাকত, মানে মন্দার সময়। প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে এই পদ্ধতি ভালো ফল দিয়েছে। কিন্তু এখনকার বাজারে সেটা আর চলে না। ঠিক, আজকের বাজারে পরিস্থিতি অনেক বদলে গেছে। গ্রাহামের ওই কঠোর শর্তগুলো পূরণ করে এমন শেয়ার খুঁজে পাওয়াই এখন প্রায় অসম্ভব হয়ে গেছে। বুঝলাম, কিন্তু গ্রাহামের মূল শিক্ষাটা তো আজও প্রাসঙ্গিক, তাই না? যে একটা সরল যুক্তিনির্ভর পদ্ধতিতে সস্তা কিন্তু ভালো স্টক খুঁজে বের করলে গড়ে লাভ করা সম্ভব, কারণ বাজার তো সবসময় ঠিকঠাক দাম দেয় না। একদম ১০০% ঠিক। আর সেই ভাবনা থেকেই কিন্তু আধুনিক ম্যাজিক ফর্মুলার জন্ম। এই কৌশলটা মূলত দুটো প্রধান বিষয়ের ওপর জোর দেয় কোম্পানি বাছাই করার সময়। আচ্ছা, কি সেই দুটো বিষয়? প্রথমত, কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল যেন বেশ উঁচুতে থাকে। মানে কোম্পানি তার যে বিনিয়োগ করা মূলধন, সেটার উপর কতটা দক্ষতার সাথে লাভ করছে। এটা আসলে একটা ভালো ব্যবসার লক্ষণ। রিটার্ন অন ক্যাপিটাল, মানে ব্যবসাটা কতটা ভালো চলছে। আর দ্বিতীয়টা হলো আর্নিংস ইল্ড, মানে শেয়ারের যে দাম, তার অনুপাতে কোম্পানি কতটা আয় করছে। এটা ইঙ্গিত দেয় যে শেয়ারটা সস্তা দামে পাওয়া যাচ্ছে কিনা। ও আচ্ছা, তাহলে ফর্মুলাটা এক কথায় ভালো ব্যবসা খুঁজছে, যা আবার সস্তায় পাওয়া যাচ্ছে। ঠিক ধরেছেন। ফর্মুলা এক কথায় সেই সব ভালো ব্যবসা খুঁজে বের করার চেষ্টা করে যারা একই সাথে সস্তা দামে পাওয়া যাচ্ছে। দুটোই থাকতে হবে। ব্যথাটা তো বেশ যুক্তিসম্মত লাগছে। ভালো কোম্পানি কিনব কিন্তু সস্তায়। কিন্তু এটা কি মানে বাস্তবে কাজ করে? ঐতিহাসিক তথ্য কি বলে? কিছু ডেটা আছে কি? হ্যাঁ, আছে। গবেষণা অনুযায়ী, মানে বিগত ১৭ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই ফর্মুলা ব্যবহার করে তৈরি করা প্রায় ৩০টি স্টকের একটা পোর্টফোলিও বছরে গড়ে ৩০.৮% রিটার্ন দিয়েছে। কত? ৩০.৮% প্রতি বছর। এটা তো বাজারের গড় রিটার্নের থেকে অনেক অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। ওই একই সময়ে বাজারের গড় রিটার্ন ছিল প্রায় ১২.৩%, মানে অর্ধেকেরও কম। অবিশ্বাস্য। একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, ধরুন কেউ যদি এই পদ্ধতিতে $১১,০০০ বিনিয়োগ করতেন শুরুতে, তাহলে ১৭ বছর পরে সেটা বেড়ে $১,০০,০০০ বেশি হতে পারত। বলেন কি? ১১,০০০ থেকে $১,০০,০০০? হ্যাঁ, আর যদি তিনি বাজারের গড় রিটার্ন পেতেন, তাহলে ওই একই $১১,০০০ বেড়ে হতো প্রায় $79,০০০। পার্থক্যটা দেখুন। বিরাট পার্থক্য, মানে আকাশ পাতাল তফাত। কিন্তু এই ফর্মুলা বাস্তবে কাজ করে কিভাবে? মানে হাজার হাজার কোম্পানির তালিকা থেকে সঠিকগুলো বাছাই কোন পদ্ধতিতে? নিশ্চয় একটা প্রক্রিয়া আছে। হ্যাঁ, একটা পদ্ধতিগত প্রক্রিয়া আছে। ধরা যাক, প্রায় ৩,৫০০ বড় মার্কিন কোম্পানির তালিকা দিয়ে শুরু করা হলো। বেশ বড় তালিকা। হ্যাঁ, এরপর প্রতিটি কোম্পানিকে দুটো মাপকাঠিতে র্যাঙ্ক করা হয়, আলাদা আলাদাভাবে। প্রথমত রিটার্ন অন ক্যাপিটালের ভিত্তিতে ১ থেকে ৩৫০০ পর্যন্ত র্যাঙ্ক, আর দ্বিতীয়ত আর্নিংস ইয়েল্ডের ভিত্তিতেও ১ থেকে ৩৫০০ পর্যন্ত র্যাঙ্ক। আচ্ছা, দুটো আলাদা র্যাঙ্কিং লিস্ট তৈরি হলো, তারপর? ঠিক। এরপর দুটো র্যাঙ্ক যোগ করে একটা সম্মিলিত বা কম্বাইন্ড র্যাঙ্কিং তৈরি করা হয়। ফর্মুলাটা সেই কোম্পানিগুলোকেই বেছে নেয় যাদের এই সম্মিলিত র্যাঙ্ক সবচেয়ে ভালো, মানে সবচেয়ে কম নম্বর। ও, মানে দুটো র্যাঙ্কের যোগফল যা সবচেয়ে কম সে সেরা। হ্যাঁ, মানে যারা দুটো মাপকাঠিতেই তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে আছে। সেরা এরকম ৩০টি কোম্পানি নিয়ে পোর্টফোলিও গড়া হয়। তার মানে শুধু একটা দিকে খুব ভালো হলেই চলবে না। ধরুন রিটার্ন অন ক্যাপিটালে কেউ ১ নম্বর, কিন্তু আর্নিংস ইল্ডে অনেক পিছনে। ঠিক বলেছেন। ধরুন কোনো কোম্পানি রিটার্ন অন ক্যাপিটালে ১ নম্বরে, কিন্তু আর্নিংস ইয়েল্ডের র্যাঙ্ক ১১৫০, তাহলে তার সম্মিলিত র্যাঙ্ক হবে ১ + ১১৫০ = ১১৫১। হুম। অন্যদিকে আরেকটি কোম্পানি হয়তো রিটার্ন অন ক্যাপিটালে অত ভালো নয়, ধরুন ২৩২ নম্বরে,
আর আর্নিংস ইল্ডে 153 নম্বরে। তার সম্মিলিত র্যাঙ্ক হবে 232 প্লাস 153 ইজ ইকুয়াল টু মাত্র 385। আচ্ছা, তাহলে ফর্মুলা দ্বিতীয় কোম্পানিটিকে এগিয়ে রাখবে। হ্যাঁ, দুটো দিকেই একটা ভারসাম্য থাকছে। একদম। এই ভারসাম্যটাই জরুরি। বেশ পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে যদি একটু গুছিয়ে বলি, বেঞ্জামিন গ্রাহামের যে সহজ কৌশলের ধারণা ছিল, সেখান থেকেই এই আধুনিক কৌশলটা এসেছে, যা ভালো কোম্পানি সস্তায় কেনার উপর জোর দেয়। আর ঐতিহাসিক তথ্যে তো অসাধারণ ফল দেখিয়েছে। হ্যাঁ, সারসংক্ষেপে এটাই। তবে এটাও মনে রাখা খুব জরুরি যে এই ফর্মুলার ঐতিহাসিক ফলাফল এতটাই ভালো যে তা প্রায় অবিশ্বাস্য মনে হতে পারে। তাই এই ফলাফলগুলোকে একটু সতর্কতার সাথেই দেখা উচিত। মূল গবেষণাতেও এই বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। অবশ্যই, অবশ্যই। এত ভালো ফলাফল শুনলে একটু থমকে দাঁড়াতেই হয় বইকি। কিন্তু এই সরল কৌশলের ধারণাটাই তো খুব ইন্টারেস্টিং। আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। যদি একটা তুলনামূলকভাবে সরল, যুক্তিনির্ভর কৌশল বাজারে এত ভালো ফল দিতে পারে, তাহলে বিনিয়োগের ক্ষেত্রে আমরা কি অনেক সময় হয়তো নিজের অজান্তেই অতিরিক্ত জটিলতার পেছনে ছুটি? সহজ কিন্তু কার্যকর সমাধানগুলোকে আমরা উপেক্ষা করে যাই? এটা একটু ভেবে দেখার মতো বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আসুন আজকের আলোচনাটা শুরু করি। আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলো একটা স্টক বাছাইয়ের বিশেষ ফর্মুলা নিয়ে, যেটাকে অনেকে বেশ ম্যাজিক ফর্মুলা বলছে। শুরুতেই আর্টেমাস ওয়ার্ডের একটা কথা মনে পড়ছে। উনি বলেছিলেন, যা আমরা জানি না সেটা আমাদের সমস্যায় ফেলে না, সমস্যা হয় সেটা নিয়ে যা আমরা নিশ্চিতভাবে জানি কিন্তু আসলে তা সত্যি নয়। তো এই ফর্মুলাটার ক্ষেত্রেও কি সেরকম কিছু হচ্ছে? অতীতের ফল দেখে আমরা হয়তো কিছু ধরে নিচ্ছি, কিন্তু সেটা কি আসলেই সত্যি? এটা কি কাজ করে? এই প্রশ্নগুলো খুবই যুক্তিসঙ্গত। কারণ উৎসগুলো দেখলে মনে হয় ফর্মুলাটা অতীতে দারুণ ফল দিয়েছে। সত্যি বলতে কি সংখ্যাগুলো বেশ চমকে দেওয়ার মতো। কিন্তু হ্যাঁ, প্রশ্ন হলো এই সংখ্যাগুলো এলো কোথা থেকে? আর সাধারণ বিনিয়োগকারীর পক্ষে কি আসলেই ওই ফল পাওয়া সম্ভব ছিল? আজকের আলোচনায় আমরা উৎসগুলোর ভিত্তিতে এই দিকগুলো একটু খতিয়ে দেখব। আচ্ছা, তাহলে প্রথম যে প্রশ্নটা আসে, একটা ধারণা অনেকের মধ্যেই আছে যে এই ধরনের ফর্মুলাগুলো বোধহয় শুধু খুব ছোট স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রেই খাটে, যাদের শেয়ার হয়তো কেনা বেচাই মুশকিল। উৎস কি এটা নিয়ে কিছু বলছে? হ্যাঁ, উৎস কিন্তু এই ব্যাপারটা ভালোভাবেই দেখেছে। আর তথ্যটা বেশ ইন্টারেস্টিং। ফর্মুলাটা কিন্তু প্রথমে পরীক্ষা করা হয়েছিল ৩৫০০টা বেশ বড় মার্কিন কোম্পানির ওপরেই। এদের মধ্যে সবচেয়ে ছোট যে কোম্পানি, তারও মার্কেট ভ্যালু ছিল ধরুন $৫০ মিলিয়ন বেশি। একেবারে ছোট নয়। আচ্ছা, তারপর? এরপর ওরা আরও ফোকাস করে ২৫০০টা কোম্পানির ওপর, যাদের মার্কেট ভ্যালু $২০০ মিলিয়ন বেশি। সেখানে দেখা গেল ১৭ বছরে ২০০৪ সাল পর্যন্ত বার্ষিক রিটার্ন ছিল ২৩.৭%। ২৩.৭? ওয়াও! যেখানে বাজারের গড় কত ছিল? বাজারের গড় ছিল তখন ১২.৪%, প্রায় দ্বিগুণ আর কি। প্রায় দ্বিগুণ। কিন্তু এগুলো তো তাও মাঝারি সাইজের কোম্পানি বলা চলে। একেবারে বড় লার্জ ক্যাপগুলোর ক্ষেত্রে কি দেখা গেছে? হ্যাঁ, সেটাও দেখা হয়েছে। হাজারটার সবচেয়ে বড় কোম্পানির ক্ষেত্রে, যাদের মার্কেট ভ্যালু $১ বিলিয়ন বা তারও বেশি, সেখানেও ফর্মুলাটা কিন্তু দারুণ কাজ করেছে। সেখানে রিটার্ন ছিল বছরে গড়ে ২২.৯%, যেখানে ওই একই সময়ে বাজারের গড় ছিল ১১.৭%। এখানেও প্রায় দ্বিগুণ। বলেন কি? হ্যাঁ। সুতরাং উৎসগুলোর তথ্য বলছে এটা শুধু কাগজে কলমে ছোট কোম্পানির ফর্মুলা এমনটা নয়। বড় বিনিয়োগকারীদের নাগালের মধ্যে থাকা স্টকগুলোতেও এটা কাজ করেছে। ব্যাপারটা সত্যিই খুব আকর্ষণীয় হয়ে উঠছে, কিন্তু আমার মনে একটা খটকা লাগছে। আচ্ছা, এমন হতে পারে না যে ভাগ্যের জোরে কয়েকটা অসাধারণ স্টক বাছাই হয়ে গেছিল? ধরুন প্রতি বছর ৩০টার মধ্যে ২-১টা স্টক হয়তো মাল্টিব্যাগার হয়ে গেল, আর সেটার জন্যই গড় রিটার্নটা এত ভালো দেখাচ্ছে। উৎস কি এই ভাগ্যের প্রভাবটা নিয়ে কিছু ভেবেছে? এটাও একটা ভালো পয়েন্ট। উৎস কিন্তু এই সম্ভাবনাটাও একেবারে উড়িয়ে দিচ্ছে না। তবে বিশ্লেষণ করে দেখাচ্ছে যে ব্যাপারটা শুধু ভাগ্যের বলে মনে হচ্ছে না। দেখুন, এটা তো একদিনের ব্যাপার নয়, ১৭ বছরের ডেটা। প্রতি বছর প্রায় ৩০টা করে স্টক ১ বছরের জন্য রাখা হয়েছিল।
আর 3টে আলাদা পরীক্ষা ৩৫০০, ২৫০০ আর ১,০০০ কোম্পানির গ্রুপ মিলিয়ে প্রতি বছর প্রায় ১৫০০-র বেশি স্টক তো বাছাই হয়েছে। সব মিলিয়ে ১৭ বছরে ৪৫০০-রও বেশি স্টক সিলেকশন টেস্ট করা হয়েছে। ওহ আচ্ছা, অনেক বড় স্যাম্পল সাইজ তাহলে। হ্যাঁ, তো এত বড় ডেটা সেটে এত লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে বাজারের চেয়ে এতটা ভালো ফল, এটা কি শুধু ভাগ্য বলে ব্যাখ্যা করাটা একটু কঠিন? উৎস অন্তত সেটাই মনে করছে। ঠিক ঠিক, বোঝা গেল। কিন্তু আরেকটা প্রশ্ন থেকেই যায়। দেখুন, অতীতে কাজ বুড়েছে ভালো কথা, কিন্তু ভবিষ্যতে কি করবে? অনেক ফর্মুলাই তো একসময় খুব ভালো কাজ করে, তারপর আস্তে আস্তে ধার কমে যায়। যেমন ধরুন বেন গ্রাহামের ক্লাসিক ভ্যালিউ ইনভেস্টিং ফর্মুলা একটা সময় দারুণ ছিল, পরে তো ওই ফর্মুলা মেনে সস্তায় শেয়ার পাওয়াই মুশকিল হয়ে গেল। এই ম্যাজিক ফর্মুলার ক্ষেত্রেও কি তেমন হতে পারে? মানে যদি সবাই এটা জেনে যায়, ব্যবহার করতে শুরু করে, তাহলে কি এই বাড়তি লাভের সুযোগটা কমে আসবে না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর উৎসগুলো এই প্রশ্নটা নিয়ে ভেবেছে। মানে এই ফর্মুলাটা তো মূলত দুটো জিনিসের উপর জোর দেয়, তাই না? কোম্পানির গুণমান, মানে ক্যাপিটালের উপর রিটার্ন কতটা ভালো, আর শেয়ারটার দাম কতটা সস্তা, মানে আর্নিংস ইল্ড কেমন। তো এটার কার্যকারিতা সময়ের সাথে টিকে থাকবে কিনা সেটা বোঝার জন্য উৎস একটা খুব ইন্টারেস্টিং পরীক্ষা করেছে। ওরা ওই ২৫০০টা বড় কোম্পানিকে ফর্মুলা অনুযায়ী র্যাঙ্ক করেছে, সেরা থেকে খারাপ এইভাবে ১ থেকে ১০টা গ্রুপে ভাগ করেছে। মানে প্রতি গ্রুপে ২৫০টা করে স্টক? হ্যাঁ ঠিক। গ্রুপ 1 হল র্যাঙ্কিংয়ের সবচেয়ে ভালো স্টকগুলো, আর গ্রুপ 10 সবচেয়ে খারাপগুলো। এরপর ওরা ১৭ বছর ধরে প্রতি মাসেই র্যাঙ্কিং করে দেখেছে কোন গ্রুপের ফল কেমন হয়। আচ্ছা, তার মানে শুধু সেরা ৩০টা নয়, পুরো র্যাঙ্কিং সিস্টেমটাই কাজ করছে কিনা সেটা পরীক্ষা করা হয়েছে। ফলাফল কি ছিল? খুব ইন্টারেস্টিং নিশ্চয়ই। ফলাফলটা ছিল খুবই চোখে পড়ার মতো এবং খুব ধারাবাহিক। দেখা গেল র্যাঙ্কিং অনুযায়ী রিটার্ন এসছে। মানে গ্রুপ 1 যারা সেরা র্যাঙ্কড, তাদের বার্ষিক গড় রিটার্ন ছিল ১৭.৯%। বাহ! গ্রুপ 2 এর ছিল ১৫.৬%। এইভাবে যত নিচের দিকে যাওয়া গেছে রিটার্ন তত কমেছে। গ্রুপ 10 মানে সবচেয়ে খারাপ র্যাঙ্কের স্টকগুলো রিটার্ন ছিল মাত্র ২.৫%। বলেন কি, মাত্র ২.৫%? হ্যাঁ, ভাবুন একবার, সেরা গ্রুপ আর সবচেয়ে খারাপ গ্রুপের রিটার্নের মধ্যে বছরে ১৫%-এর বেশি তফাৎ। বিশাল পার্থক্য। বিশাল। এর মানেটা কি দাঁড়াচ্ছে? যে ফর্মুলাটা শুধু কয়েকটা সেরা স্টক খুঁজে বের করতেই সফল ছিল না, বরং এটা পুরো স্টক মার্কেটকে তাদের ভবিষ্যৎ পারফরম্যান্সের সম্ভাবনার ভিত্তিতে মোটামুটি একটা র্যাঙ্ক করতে পেরেছিল। উৎস অনুযায়ী এর থেকে একটা ধারণা পাওয়া যায় যে ভালো স্টক খুঁজে পাওয়ার সুযোগ হয়তো সবসময় থাকবে, কারণ এটা তো একটা সাপেক্ষ বা রিলেটিভ র্যাঙ্কিং পদ্ধতি, তাই না? সবসময় কিছু স্টক অন্যের চেয়ে ভালো বা খারাপ র্যাঙ্ক পাবে। তাহলে সব মিলিয়ে উৎসগুলো থেকে মূল যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো যদি একটু গুছিয়ে বলি। ১. এই ফর্মুলাটা অন্তত পরীক্ষার সময়কালে ছোট বড় সব ধরনের কোম্পানির ক্ষেত্রেই কাজ করেছে। ২. এর সাফল্যকে শুধু ভাগ্য বলে উড়িয়ে দেওয়া কঠিন, কারণ পরীক্ষাটা যথেষ্ট ব্যাপক ছিল, অনেক স্টক অনেক বছর ধরে। আর ৩. যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এটা স্টকগুলোকে এমনভাবে র্যাঙ্ক করতে পেরেছে যে সেরা র্যাঙ্কের স্টকগুলো ধারাবাহিকভাবে ভালো ফল দিয়েছে। তার মানে শুরুতে যে আর্টেমাস ওয়ার্ডের কথাটা বলেছিলাম সেটা এখানে বেশ প্রাসঙ্গিক মনে হচ্ছে। হয়তো আমরা যা জানি যেমন সব ফর্মুলাই সময়ের সাথে কার্যকারিতা হারায়, সেটা এই বিশেষ ক্ষেত্রে পুরোপুরি সত্যি নাও হতে পারে। একদম। উৎসগুলোর তথ্য বিশ্লেষণ করলে অন্তত তাই মনে হয়। ফর্মুলাটা ঐতিহাসিকভাবে খুবই শক্তিশালী পারফর্ম করেছে। আর কিছু সাধারণ উদ্বেগ, যেমন এটা শুধু ছোট কোম্পানিতে কাজ করে বা শুধু ভাগ্যের জোরে ফল দেয়, সেগুলোকেও কিন্তু ভুল প্রমাণ করেছে। বিশেষ করে ওই র্যাঙ্কিং অনুযায়ী রিটার্নের ধারাবাহিকতা, ওটা সত্যি এর কার্যকারিতার পক্ষে একটা বড় যুক্তি। কিন্তু উৎসগুলো শেষে একটা বড় প্রশ্ন কিন্তু ঠিকই রেখে গেছে, তাই না? হ্যাঁ, যে অতীতে সফল হলেও ভবিষ্যতেও কি এই ফর্মুলা একই রকমভাবে কাজ করবে? বিশেষ করে যখন এটা আরও বেশি লোক জানবে, আরও বেশি মানুষ এটা ব্যবহার করার চেষ্টা করবে, তখন কি হবে? এই প্রশ্নটা মনে হয় আমাদের সবারই আরও ভাবার জন্য রইল। আমরা আজকে একটা বেশ কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে একটু আলোচনা করব, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই। ভাবুন তো, যদি কোনো একটা বিনিয়োগের কৌশল বা ফর্মুলা ধরুন খুব সফল হলো,
আর সেটা বাজারে সবাই জেনেও ফেলল। হুম। তাহলেও কি সেই ফর্মুলাটা ভবিষ্যতেও কাজ করতে পারে? এটা তো একটু কেমন লাগছে শুনতে, তাই না? ঠিক। আমাদের সোর্সগুলোতে লেখক একটা দারুণ উদাহরণ টেনেছেন, আমেরিকার বিপ্লবের সময়ের ব্রিটিশদের যুদ্ধ কৌশলের কথা। ওহ, আচ্ছা। তাদের ওই যে বিখ্যাত লাল কোট পরে সারিবদ্ধভাবে যুদ্ধ করা, সেটা তো নিশ্চয়ই একসময় খুব কাজে দিয়েছিল, না হলে কি আর ব্যবহার করত? তা তো বটেই। কিন্তু আমেরিকার নতুন ধরনের যুদ্ধক্ষেত্রে সেটা একেবারে একদমই কাজে দিল না। হ্যাঁ, পরিস্থিতি বদলে গিয়েছিল। তো সেই রকম শেয়ার বাজারে একটা বহুল পরিচিত সফল ম্যাজিক ফর্মুলা কিভাবে দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে? ব্যাপারটা কেমন যেন স্ববিরোধী লাগছে না? আসলে বিষয়টা কিন্তু ভাবনার মতো। সাধারণত আমরা কি দেখি, কোনো কৌশল যদি বেশি জানাজানি হয়ে যায়, মানে সবাই যদি জেনে ফেলে, হ্যাঁ, তাহলে তো সেটার কার্যকারিতা কমে যাওয়ারই কথা। কারণ তখন সবাই ওটা ব্যবহার করতে শুরু করে, আর সুযোগটাই আর থাকে না। ঠিক। শেয়ার বাজারের ক্ষেত্রেও তো একই হওয়ার কথা। ভালো শেয়ার সস্তায় কেনার সুযোগ তো কমে যাবে, তাই না? একদম। কিন্তু এই বিশেষ ফর্মুলার ক্ষেত্রে কেন ব্যতিক্রম হচ্ছে, এর পেছনের যুক্তিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, সেটাই তো। কিভাবে এটা টিকে থাকছে? একটা কৌশল যা সবাই জানে, সেটা সফল থাকছে কি করে? নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। কি সেটা? দেখুন, আসল কারণটা শুনলে হয়তো একটু অবাকই হবেন। এই যে ম্যাজিক ফর্মুলা বলা হচ্ছে, এটা আসলে সবসময় কাজ করে না। বলেন কি? হ্যাঁ, এটাই এর টিকে থাকার মূল রহস্য। পরিসংখ্যান যদি দেখেন, তাহলে দেখা যায় প্রতি 12 মাসের মধ্যে গড়ে প্রায় 5 মাস এই ফর্মুলা বাজারের গড় আয়ের চেয়ে খারাপ পারফর্ম করে। প্রায় অর্ধেক সময় খারাপ ফল দেয়? হ্যাঁ, প্রায়। শুধু মাস নয়, প্রায় প্রতি 4 বছরে একবার আসা হয় যে পুরো বছর জুড়েই এটা বাজারকে হারাতে ব্যর্থ হয়। পুরো বছর? হ্যাঁ, এমনকি এমন সময়ও গেছে যখন টানা 2 বা 3 বছর ধরে এই ফর্মুলা বাজারের তুলনায় কম রিটার্ন দিয়েছে। ওহ বাবা, টানা 2-3 বছর ধরে খারাপ ফল। তার এটা ব্যবহার করলে এমন লম্বা একটা সময় ধরে লোকসান বা অন্তত গড়পড়তা লাভের চেয়েও কম লাভ নিয়ে বসে থাকতে হতে পারে। ঠিক। এটা তো বিনিয়োগকারীদের জন্য রীতিমতো স্নায়ুর পরীক্ষা। বেশিরভাগ মানুষ কি পারে এত ধৈর্য ধরতে? আমার তো মনে হয় না। ঠিক এখানেই তো আসল কথাটা লুকিয়ে আছে। পারে না বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারী, এমনকি অনেক পেশাদার ফান্ড ম্যানেজারও এমন একটা কৌশলকে আঁকড়ে ধরে রাখতে পারেন না যেটা বছরের পর বছর আশানুরূপ ফল দিচ্ছে না। লেখকের সপক্ষে দুটো দারুণ উদাহরণ দিয়েছেন, বুঝলেন? একজন হলেন বেস্ট সেলিং বইয়ের লেখক। তিনি অনেক গবেষণা করে সবচেয়ে সফল ফর্মুলাটা খুঁজে বের করেছিলেন। আচ্ছা। সেটার উপর ভিত্তি করে একটা ফান্ডও চালু করেন। কিন্তু হলো কি, প্রথম 3 বছরের মধ্যে 2 বছরই ফান্ডটা বাজারকে হারাতে পারল না। ওহ, তারপর? ফলাফল, তিনি তার ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিটাই বিক্রি করে দিলেন। অথচ মজার ব্যাপার কি জানেন? এর পরে সেই ফান্ডটাই কিন্তু বাজারের অন্যতম সেরা পারফর্মার হয়েছিল। অবিশ্বাস্য। তার ধৈর্য ধরতে না পেরে পুরো সুযোগটাই হাতছাড়া করে ফেললেন। আচ্ছা, দ্বিতীয় উদাহরণটা কি ছিল? দ্বিতীয়জন হলেন লেখকের পরিচিত একজন খুবই সফল ম্যানেজার। তিনিও একটা ফর্মুলা ভিত্তিক কৌশলই অনুসরণ করতেন। কিন্তু তার স্ট্র্যাটেজির প্রথম 3-4 বছর ফল এতটাই খারাপ ছিল যে তার বেশিরভাগ ক্লায়েন্টই হতাশ হয়ে টাকা তুলে নিয়ে চলে গিয়েছিল। সে কি, ক্লায়েন্টরা চলে গেল? হ্যাঁ, কিন্তু ওই ম্যানেজার, তিনি নিজের কৌশলের উপর বিশ্বাস রেখেছিলেন, লেগেছিলেন, এবং এর পরের 5-6 বছরে তিনি অসাধারণ সাফল্য অর্জন করেন। বাহ! কিন্তু ততদিনে বেশিরভাগ ক্লায়েন্ট তো আর নেই। তারা ওই কঠিন সময়টা পার করতে পারেনি। আসলে কি হয়, লোকসানের ভয়ে বা কম লাভের যে হতাশা, সেটা মানুষকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে সরিয়ে দেয়। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ফর্মুলাটা যে মাঝে মাঝে এবং বেশ লম্বা সময়ের জন্য ব্যর্থ হয়, সেটাই আসলে এর দীর্ঘমেয়াদী সাফল্যের আসল কারণ। একদম। কারণ এই ব্যর্থতার সময়েই বেশিরভাগ ব্যবহারকারী হাল ছেড়ে দেয়, আর সে কারণেই ফর্মুলাটা অতিরিক্ত ব্যবহৃত হয়ে তার কার্যকারিতা হারায় না। কি অদ্ভুত একটা প্যারাডক্স! একদম ঠিক ধরেছেন। এটাই তো মূল বিষয়। যদি ফর্মুলাটা প্রতি বছর প্রতি মাসে দারুণ কাজ করত, তাহলে তো সবাই এটা চোখ বন্ধ করে অনুসরণ করত, তাই না? হ্যাঁ, অবশ্যই। আর তার ফলে কি হতো? সস্তায় ভালো শেয়ার খুঁজে পাওয়ার সুযোগটাই হয়তো আর থাকত না, কারণ অতিরিক্ত চাহিদার ফলে দাম এমনিতেই বেড়ে যেত। ঠিক। ফর্মুলাটার এই যে থেমে থেমে চলা, এই ব্যর্থতার পর্বগুলো, এগুলোই আসলে এটাকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখছে।
এটা ব্যবহার করার জন্য শুধু ফর্মুলাটা জানলেই হবে না। তাহলে আর কি লাগবে? এর উপর গভীর বিশ্বাস আর বাজারে তাৎক্ষণিক ওঠানামার সময় স্নায়ু ঠিক রেখে অবিচল থাকার মতো একটা দীর্ঘমেয়াদী মানসিকতা দরকার। আর সত্যি বলতে কি, এই মানসিক দৃঢ়তা খুব কম লোকেরই থাকে। পেশাদার ম্যানেজারদের ক্ষেত্রেও কি ব্যাপারটা একই রকম? তাদের তো আবার ক্লায়েন্টদের কাছে জবাবদিহি করতে হয়, চাপ থাকে। অবশ্যই পেশাদার ম্যানেজারদের ওপর তো ক্লায়েন্ট ধরে রাখা আর দ্রুত ভালো ফল দেখানোর একটা বিরাট চাপ থাকে, বুঝলেন? যখন একটা কৌশল দীর্ঘ সময় ধরে ধরুন খারাপ ফল করছে, তখন ক্লায়েন্ট হারানোর ভয়ে তারাও অনেক সময় সেই কৌশল থেকে সরে আসতে বাধ্য হন। যদিও তারা হয়তো নিজেরা বিশ্বাস করেন কৌশলটায়। হ্যাঁ, এমনকি যদি তারা নিজেরা সেই কৌশলের দীর্ঘমেয়াদী কার্যকারিতায় বিশ্বাসীও হন, বাজারে চলতি হাওয়ার বিরুদ্ধে যাওয়াটা তাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে যদি আমরা সারসংক্ষেপ করি, ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে একটা বহুল পরিচিত বিনিয়োগ ফর্মুলা আসলে দীর্ঘমেয়াদে সফল থাকতে পারে, কারণ এটা স্বল্পমেয়াদে প্রায়শই ব্যর্থ হয়। ঠিক। আর এই ব্যর্থতার সময়টা বেশিরভাগ বিনিয়োগকারী ধৈর্য ধরে পার করতে পারে না বলে কৌশলটা টিকে থাকে। এই যে আপাত দুর্বলতা, এটাই আসলে এর সবচেয়ে বড় শক্তি, তাই তো? হ্যাঁ, একদম তাই। আর এই শিক্ষাটা কিন্তু শুধু এই বিশেষ ম্যাজিক ফর্মুলার ক্ষেত্রেই নয়, আমার মনে হয় যে কোনো ভালো বিনিয়োগ কৌশলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হতে পারে। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য স্বল্পমেয়াদী কষ্ট সহ্য করার মানসিকতা। হ্যাঁ, কোনো কৌশলে সত্যিকারের দীর্ঘমেয়াদী সাফল্য পেতে হলে সেটার উপর পূর্ণ আস্থা রাখা আর বাজারের স্বল্পমেয়াদী উত্থান পতনের যে ঝড়, সেটা সামলে নিজের লক্ষ্যে স্থির থাকাটা অপরিহার্য। কিন্তু প্রশ্ন হল, এই যে আমরা জানলাম বিষয়টা, বুঝলাম, কিন্তু বাস্তবে ওই অস্থির সময়ে সেই স্থিরতা বজায় রাখাটা কতটা সম্ভব? এটাই তো $1 মিলিয়ন প্রশ্ন, তাই না? এটা নিয়ে বোধহয় আমাদের সবারই একটু ভাবার অবকাশ রইল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু গভীরে যাব, সেটা হলো একটা বিনিয়োগ কৌশলের মূল যুক্তিটা বোঝার চেষ্টা করব। এটার নাম হচ্ছে ম্যাজিক ফর্মুলা। জোয়েল গ্রিনব্ল্যাটের লেখা থেকে আমরা কিছু জরুরি তথ্য বিশ্লেষণ করব। দেখতে চাইব যে এই কৌশলটা কেন লজিক্যাল মনে হতে পারে, আর কেন ধরুন সাময়িকভাবে রেজাল্ট খারাপ হলেও এর উপর ভরসা রাখতে পারা যেতে পারে। এর ভেতরের লজিকটা কি। আমাদের কাছে একটা চ্যাপ্টার আছে যেখানে ফর্মুলাটা ব্যাখ্যা করা হয়েছে। আলোচনা শুরুর আগে একটা অদ্ভুত কোটেশনের কথা মনে পড়ছে, এখন আর অতটা প্রাসঙ্গিক না হয়তো। ভমিট আন্ডার দ্য 3M স্পেসেস অ্যান্ড রান। এর যাই হোক, এটা একটা জিনিস মনে করায়, কিছু নীতি, যেমন ধরুন গণিতের নিয়ম, সময়ের সাথে পাল্টায় না। বিনিয়োগেও এরকম কিছু ব্যাপার আছে। বেশ, তাহলে ম্যাজিক ফর্মুলাটা আসলে কি করতে চাইছে? খুব সহজ করে বললে, গড়পড়তা মানের চেয়ে ভালো কোম্পানি খুঁজে বের করা, যখন তাদের শেয়ারের দামটা আবার গড়পড়তা মানের চেয়ে কম। দুটো জিনিস। ঠিক, দুটো মূল জিনিস। আচ্ছা, একটা হলো মূলধনের উপর উচ্চ আয়, হাই রিটার্ন অন ক্যাপিটাল বা আরওসি। আর দ্বিতীয়টা হচ্ছে উচ্চ আয়ের ফলন, হাই আর্নিংস ইয়েল্ড। আচ্ছা, তাহলে প্রথমে এই আরওসি বা মূলধনের উপর উচ্চ আয়, এই ব্যাপারটা একটু দেখি। এটা কেন এত জরুরি? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন জেসনের গাম শপের উদাহরণটা যদি আমরা দেখি, ধরুন জেসন $4 লক্ষ ইনভেস্ট করে বছরে $2 লক্ষ আয় করছে। তার রিটার্ন অন ক্যাপিটাল বা আরওসি কত হলো? 50%। এটা তো বিশাল। হ্যাঁ, ব্যবসার জগতে এটা কিন্তু বেশ বিরল, চট করে দেখা যায় না। কিন্তু এখানে আসল ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই যে মুনাফাটা হলো $2 লক্ষ, এটা আবার একই উচ্চ হারে 50% হারে রিইনভেস্ট করার সুযোগ। আচ্ছা, কিভাবে? জেসন যদি তার $2 লক্ষ মুনাফা দিয়ে আর একটা নতুন দোকান খোলে, তাহলে পরের বছর তার মোট আয় হয়তো $300,000 পৌঁছাতে পারে। আয়টা 50% বেড়ে গেল। ও আচ্ছা, নিজের ব্যবসায় আবার লাগালে গ্রোথটা একই রকম থাকছে। একদম। যেখানে এই টাকাটা ধরুন সরকারি বন্ডে রাখলে হয়তো 6% সুদ পেত, তো উচ্চ আরওসি শুধু বর্তমানে ভালো আয় দেখাচ্ছে না, এটা ভবিষ্যতে আরও দ্রুত আয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি করছে। এটা তো দারুণ যুক্তি। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, যদি কোনো ব্যবসা এত লাভজনক হয় 50% আরওসি, তাহলে তো অন্যরাও সেই ব্যবসায় ঝাঁপিয়ে পড়বে, তাই না? ঠিক। পুঁজিবাদী সিস্টেমে তো এটাই হয়। কম্পিটিশন এসে মুনাফা কমিয়ে দেয়, 50% থেকে 40%, তারপর 30%। একদম ঠিক প্রশ্ন। এটাই তো স্বাভাবিক নিয়ম।
কম্পিটিশন মুনাফা কমিয়ে আনে। তাহলে এই ফর্মুলাটা কি শুধু অতীতের ভালো কোম্পানি খুঁজে বের করছে, যারা ভবিষ্যতে হয়তো আর এত ভালো থাকবে না? কম্পিটিশন তো আসবেই। হ্যাঁ, এইখানেই আসল পয়েন্টটা। যদি কম্পিটিশন এতই তীব্র হয়, তাহলে ফর্মুলাটা উচ্চ আরওসি যুক্ত কোম্পানি খুঁজে পায় কি করে? মানে যারা এই রিটার্নটা ধরে রাখতে পারে। উত্তরটা হলো বিশেষ সুবিধা বা স্পেশাল অ্যাডভান্টেজ। স্পেশাল অ্যাডভান্টেজ মানে এমন কোম্পানিগুলোর হয়তো এমন কিছু থাকে যা অন্যরা সহজে কপি করতে পারে না বা করতে সময় লাগে। হতে পারে সেটা একদম নতুন কোনো বিজনেস আইডিয়া, যেমন ধরুন শুধু গাম বিক্রি করার দোকান, বা কোনো দারুণ প্রোডাক্ট যেমন অ্যাপেলের আইপড যখন প্রথম এসেছিল, অথবা খুব শক্তিশালী ব্র্যান্ড নাম, ভাবুন কোকাকোলা বনাম অন্য কোনো লোকাল কোলা, বা ধরুন নেটওয়ার্ক এফেক্ট যেমন ইবে বা ফেসবুকের ক্ষেত্রে হয়, যত ইউজার তত শক্তি। আচ্ছা, বুঝতে পারছি। মানে এমন কিছু যা অন্যদের সহজে ঢুকতে দেয় না, একটা বাধা তৈরি করে। ঠিক, এই সুবিধেগুলোই একটা বাধা তৈরি করে। কম্পিটিশনের সামনে একটা পাঁচিলের মতো, কখনো অস্থায়ী হয়, কখনো আবার বেশ দীর্ঘস্থায়ীও হতে পারে। তার মানে ফর্মুলাটা আসলে বাজি ধরছে যে কোম্পানির আরওসি এখন খুব বেশি, তার হয়তো এরকম কোনো একটা বিশেষ সুবিধে আছে। মানে এটা একটা ইন্ডিকেশন আর কি। অনেকটা তাই। এটা সরাসরি সুবিধেটা মাপছে না, কিন্তু উচ্চ আরওসি দেখে অনুমান করছে যে সুবিধে থাকার সম্ভাবনা বেশি। আর উল্টো দিকে ওই যে জাস্ট ব্রোকলির উদাহরণ ছিল, মানে সাধারণ রিটার্নের যে ব্যবসাগুলো, সেগুলোকে বাদ দিচ্ছে কারণ তাদের বিশেষ কিছু নেই। একদম। তো এটা হলো প্রথম ধাপ, সম্ভাব্য ভালো কোম্পানি খুঁজে বের করা, যাদের হয়তো এই বিশেষ সুবিধাটা আছে। বেশ, কিন্তু এখানেই তো শেষ না, আর একটা ফিল্টার আছে বললেন। হ্যাঁ, দ্বিতীয় ফিল্টারটা হলো উচ্চ আয়ের ফলন বা হাই আর্নিংস yield। এটার মানে কি দাঁড়াচ্ছে? এটার মানে হলো এই যে সম্ভাব্য ভালো কোম্পানিগুলো আমরা পেলাম, যাদের আরওসি বেশি, তাদের আমরা কিনব তখনই যখন তাদের শেয়ারের দামটা তাদের আয়ের তুলনায় কম থাকে। ও আচ্ছা, মানে সস্তায় কেনা। ঠিক, শুধু ভালো কোম্পানি হলেই হবে না, তাকে সঠিক দামে বা সস্তায় কিনতে হবে। এটাই হলো হাই আর্নিংস yield-এর কাজ, নিশ্চিত করা যে আমরা বেশি দাম দিচ্ছি না। তার মানে দুটো জিনিস একসাথে কাজ করছে। একদিকে কোয়ালিটি দেখছে আরওসি দিয়ে, হ্যাঁ, বিশেষ সুবিধার সম্ভাবনা আর গ্রোথের পোটেনশিয়াল। আর অন্যদিকে দামটা দেখছে আর্নিংস yield দিয়ে, মানে ভালো জিনিস সস্তা দাম। একদম। এই হলো ম্যাজিক ফর্মুলার মূল যুক্তি, ভালো কোম্পানি সস্তা দামে। কিন্তু এটা কি একটু বেশি সিম্পল হয়ে গেল না? মানে শুধু দুটো সংখ্যা দেখে কোম্পানি বাছা। ব্যবসার তো আরও কত দিক থাকে। ম্যানেজমেন্ট কেমন, কোম্পানির লোন কত, ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি, এগুলো কি ইগনোর করা হচ্ছে না? দেখুন, এটা অবশ্যই একটা সরলীকৃত মডেল, গ্রিনব্লাট নিজেও সেটা বলেন। কিন্তু এর পেছনের যুক্তিটা হলো এই দুটো ম্যাট্রিক, উচ্চ আরওসি আর উচ্চ আর্নিংস yield, একসাথে অনেক জটিল ফ্যাক্টরকে পরোক্ষভাবে ধরে ফেলে। মানে যে কোম্পানির এই দুটোই ভালো, তার ম্যানেজমেন্ট ভালো হওয়ার সম্ভাবনা বেশি, তার ব্যবসায়িক মডেল শক্তিশালী হওয়ার সম্ভাবনা বেশি, এরকম আর কি। এটা সব রিস্ক দূর করে না, কিন্তু দীর্ঘমেয়াদে একটা ভালো অ্যাভারেজ রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। মানে এটা একটা ফিল্টার যা খারাপগুলোকে বাদ দিয়ে ভালোগুলোকে সামনে আনার চেষ্টা করে, তাও আবার যখন তাদের দাম কম। ঠিক, এর যুক্তিটা অনেকটা 2+2 4-এর মতো, সরল কিন্তু শক্তিশালী আর কালজয়ী। ভালো জিনিস সস্তায় কেনা, এই লজিকটা সহজে বদলায় না। বোঝা গেল। তাহলে সংক্ষেপে যদি বলি, কৌশলটা হলো ভালো কোয়ালিটি যা বিশেষ সুবিধা আর গ্রোথের ইঙ্গিত দেয়, আর ভালো দাম, উচ্চ আর্নিংস yield, এই দুটোকে একসাথে খোঁজা। একদম। আর এই যুক্তির সরলতা আর স্থায়িত্বের কারণেই হয়তো অনেকে মনে করেন যে সাময়িক ফল খারাপ হলেও এর উপর ভরসা রাখা যায়। ঠিক তাই। তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কীরকম? দেখুন, ফর্মুলাতে যে কোম্পানিগুলো আসে, তাদের সবাই কিন্তু তাদের উচ্চ আরওসি ধরে রাখতে পারে না। কম্পিটিশন বা অন্য কারণে তাদের সেই বিশেষ সুবিধা হয়তো চলে যায়। আবার এটাও সত্যি যে কিছু সাধারণ মানের কোম্পানিও হয়তো ভাগ্যক্রমে বা কোনো এককালীন কারণে 1-2 বছর দারুণ রেজাল্ট করে ফর্মুলায় ঢুকে পড়তে পারে। হ্যাঁ, তা তো হতেই পারে। তাহলে প্রশ্নটা হলো, এই ফর্মুলার মাধ্যমে যে সাফল্য পাওয়া যায়, তার কতটা আসে সত্যি ভালো টেকসই কোম্পানি চেনার ক্ষমতা থেকে, আর কতটা আসে শুধু সস্তায় শেয়ার কিনে বাজারে স্বাভাবিক ওঠানামার সুযোগ নেওয়া থেকে?
দীর্ঘমেয়াদে কোনটা বেশি কাজ করে, কোম্পানির আসল গুণমান নাকি শুধু সস্তা দামটা? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন। আচ্ছা, ধরুন কেউ একজন পালতোলা নৌকা চালাতে খুব ভালোবাসেন, কিন্তু হয়তো খুব যে পাকা নাবিক তা নন। শেয়ার বাজারে বিনিয়োগের ব্যাপারটা কি অনেকটা এই রকম? অনেকেই হয়তো এর খুঁটিনাটি পুরোটা না বুঝেও বা নিজেদের দক্ষতা নিয়ে একদম নিশ্চিত না হয়েও এই জগতে আসেন, কারণ হয়তো প্রসেসটা বেশ আকর্ষণীয় লাগে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এরকমই একটা নির্দিষ্ট বিনিয়োগ কৌশল নিয়ে কথা বলবো। বইটাতে একে বলা হচ্ছে ম্যাজিক ফর্মুলা। আর এর কার্যকারিতা যা আমরা আগে জেনেছি তার চেয়েও নাকি শক্তিশালী। সঙ্গে থাকছে বাজারের চরিত্র, এই মিস্টার মার্কেটের কিছু অদ্ভুত আচরণ নিয়ে কথা। আমাদের লক্ষ্য হচ্ছে এই কৌশলটার পরীক্ষিত ফলাফল বোঝা, আর কেন লম্বা সময় ধরে ধৈর্য রাখাটা জরুরি সেটা একটু তলিয়ে দেখা। তাহলে শুরুতেই ভালো খবরটা দিয়ে শুরু করি। বইটা বলছে এই যে ম্যাজিক ফর্মুলা, এর ট্র্যাক রেকর্ড শুরুতে যা ভাবা হয়েছিল তার থেকেও নাকি বেশ শক্তিশালী। ১৯৮৮ থেকে ২০০৪ এই প্রায় ১৭ বছরের ডেটা দেখে এর কার্যকারিতা মাপা হয়েছে। হ্যাঁ, তবে একটা জিনিস, এটা ঠিক যে ছোট ফ্রেমে দেখলে ধরুন ১ বা ২ বছরের হিসাবে এই ফর্মুলা কিন্তু মাঝে মধ্যে বাজারের অ্যাভারেজ আয়ের চেয়ে কম ফল দিয়েছে। কিন্তু যখনই সময়টা বাড়িয়ে ৩ বছর ধরে দেখা হয়েছে, তখন ফলাফলটা বেশ চমকে দেওয়ার মতো। ও তাই, এখানেই তাহলে আসল ব্যাপারটা। এই যে বড় ১০০০টা স্টক, সেগুলোর ক্ষেত্রে ফর্মুলাটা নাকি ৩ বছরের হিসাবে ৯৫% ক্ষেত্রে বাজারের চেয়ে ভালো ফল দিয়েছে। হ্যাঁ, ঠিক তাই। ৯৫% ক্ষেত্রে বেটার পারফর্ম করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই ৩ বছরের সময়কালে কিন্তু কখনো লোকসান হয়নি। বলেন কি, লোকসান হয়নি? ৯৫% সময়ে বাজারের সেরা, আবার লসও নেই। এটা তো দারুণ ব্যাপার। আর যদি ছোট বিনিয়োগকারীদের নাগালে থাকা প্রায় ৩৫০০ স্টকের কথা ভাবি, সেখানে তো ফল আরও ভালো। প্রতিটা ৩ বছরের পিরিয়ডে বাজারের চেয়ে ভালো করেছে আর লাভজনকও ছিল সব সময়। আচ্ছা, এবার একটু ঝুঁকির কথায় আসি। বিনিয়োগে তো ঝুঁকি থাকবেই। ঝুঁকি বোঝার জন্য আসলে দুটো প্রশ্ন খুব জরুরি। ১ নম্বর, লম্বা সময়ে টাকা হারানোর চান্স কতটা, ক্যাপিটাল লসের ভয়। আর ২, এই কৌশলটা কি অন্য কিছুর চেয়ে খারাপ ফল করতে পারে? পরীক্ষায় দেখা গেছে ওই ১৭ বছরের ডেটায় ৩ বছরের হিসেবে এই ফর্মুলা কিন্তু বাজারের চেয়ে কম ঝুঁকিতেই ভালো ফল দিয়েছে। কম ঝুঁকিতে ভালো ফল, এটা একটু বুঝিয়ে বলবেন। দেখুন, ওই সময়কালে বাজারের গড় ৩ বছরে প্রায় ৪৬% পর্যন্ত লোকসানও দেখিয়েছে, মার্কেট পড়তে পারে। কিন্তু এই ফর্মুলা ধরে রাখলে ওই একই ৩ বছরে সর্বনিম্ন লাভ ছিল ১১%। ও আচ্ছা আচ্ছা, তার বাজারের চেয়েও কম ঝুঁকি ছিল ওই নির্দিষ্ট সময়ে। এটা তো বিনিয়োগকারীদের জন্য বিরাট একটা স্বস্তির খবর। একদম, ঝুঁকি কম রেখেও ভালো ফল সম্ভব, কিন্তু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এই সময়ের ব্যাপারটা, ৩ বছরেই তো ভালো ফল দেখা গেছে। হ্যাঁ, গেছে। কিন্তু বইটাতে জোর দেওয়া হচ্ছে যে সময় যত লম্বা হবে, ধরুন ৫ বছর, ১০ বছর বা তারও বেশি, সাফল্যের সম্ভাবনা ততই বাড়বে। সত্যি বলতে শুধু ৩ থেকে ৫ বছর এই কৌশল ধরে রাখলেও বেশিরভাগ বিনিয়োগকারীর চেয়ে এগিয়ে থাকা যায়, কারণ অনেকেই এত সময় দিতে পারেন না বা চান না। ধৈর্যের অভাব। আচ্ছা, এবার একটু মিস্টার মার্কেটের কথায় আসা যাক। বইটাতে বলছে শর্ট টার্মে এই মিস্টার মার্কেট নাকি খুব ইমোশনাল। হ্যাঁ, খুব মুডি। কখনো হয়তো আতঙ্কে একেবারে সস্তায় ভালো শেয়ার বেচে দেয়, আবার কখনো উত্তেজনার বশে অনেক বেশি দামে কিনে ফেলে। আর এই ফর্মুলাটা ঠিক এই সুযোগটাই নেয়, তাই তো? যখন মিস্টার মার্কেট ভয় পেয়ে সস্তায় বিক্রি করে, তখন কেনার সুযোগ তৈরি হয়। ঠিক তাই, মিস্টার মার্কেটের এই আবেগপ্রবণতার সুযোগ নেওয়া। কিন্তু মজার ব্যাপার হলো, লম্বা সময়ে এই একই মিস্টার মার্কেট কিন্তু বেশ যৌক্তিক আচরণ করে। শেষ পর্যন্ত শেয়ারের যে আসল দাম, ভ্যালু, দামটা সেদিকেই চলে আসে। বইটা বলছে সাধারণত বছর ২ বা ৩ বছরের মধ্যেই বাজারে এই দামটা ঠিক করে ফেলে। তার শুরুতে যতই লাফালাফি করুক দাম, সময়ের সাথে সাথে ঠিক জায়গায় চলে আসে। এটাই কি ফর্মুলাটার লং টার্ম সাফল্যের কারণ? হ্যাঁ, বলতে গেলে এটাই মূল ভিত্তি। কিন্তু এই দামটা যে ঠিক হয়, মূল্য সংশোধন, এটা কেন হয়? কী কারণে মিস্টার মার্কেট শেষ পর্যন্ত এত যুক্তিসঙ্গত হয়ে ওঠে? এর পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমত, যারা বুদ্ধিমান বিনিয়োগকারী তারা ঠিকই সস্তা কিন্তু ভালো শেয়ারগুলো চিনে ফেলেন, তারা কিনতে শুরু করেন।
দাম বাড়ে। আচ্ছা। দ্বিতীয়ত, অনেক সময় কোম্পানি নিজেই দেখে যে তাদের শেয়ারের দাম বড্ড কম, তখন তারা নিজেদের শেয়ার বাজার থেকে কিনে নেয়, যাকে বলে শেয়ার বাইব্যাক। এতেও দাম বাড়ে। আর তৃতীয়ত, যদি শেয়ারের দাম অনেক দিন ধরে কম থাকে, তখন অন্য কোনো কোম্পানি বা বড় কোনো ইনভেস্টমেন্ট ফার্ম পুরো কোম্পানিটাই কিনে নেওয়ার অফার দিতে পারে, মানে টেক ওভার। ও ঠিক ওভার। হ্যাঁ, এই সব কিছু মিলেই দামটাকে তার আসল মূল্যের দিকে ঠেলে দেয়। তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি, এই ম্যাজিক ফর্মুলার লং টার্ম পারফরম্যান্স মানে পরীক্ষিতভাবে বেশ শক্তিশালী। 3 বছরের হিসাবে দেখলে ঝুঁকিও বাজারের চেয়ে কম দেখা গেছে ওই সময়। আর মিস্টার মার্কেট সে স্বল্পমেয়াদে যতই আবেগ দেখাক, লম্বা সময়ে ঠিকই যৌক্তিক আচরণ করে আর শেয়ারের সঠিক দামটা বের করে আনে, যে সুযোগটা এই ফর্মুলা কাজে লাগায়। একদম। সবশেষে একটা প্রশ্ন শুধু ভাবার জন্য। বইটা যেমন বলছে, যদি বাজার লম্বা সময় যৌক্তিক আচরণ করেই আর শেয়ারের ঠিক দামটা বের করিয়ে আনে, আর এই ফর্মুলার সাফল্য যদি প্রমাণিত হয়, তাহলে একজন বিনিয়োগকারীর জন্য এরকম একটা লম্বা সময়ের কৌশল শক্তভাবে ধরে রাখার পথে সবচেয়ে বড় বাধা কোনটা হতে পারে? নিজের আবেগ নাকি অন্য কিছু? এটা নিয়ে একটু ভাবা যেতে পারে। শেয়ার বাজারে নিজে নিজে স্টক বাছাই করা এটা কি ঠিক বুদ্ধিমানের কাজ, নাকি কোনো ফর্মুলা বা ধরুন কোনো পদ্ধতির ওপর ভরসা করা ভালো? আমাদের হাতে থাকা সোর্সগুলো কিন্তু এই প্রশ্নটা নিয়েই বেশ নাড়াচাড়া করেছে। ঠিক। বিশেষ করে যারা ওই ম্যাজিক ফর্মুলা জাতীয় কিছু ব্যবহার না করে নিজেদের পথ ধরতে চান, তাদের জন্য ঝুঁকিটা কোথায় বা সুযোগই বাকি? একদম ঠিক পয়েন্ট। সোর্সগুলোর একটা মূল সুর কিন্তু এটাই যে কোনো রকম ভিত্তি ছাড়া স্টক বাঁচতে যাওয়াটা বেশ বিপজ্জনক। হ্যাঁ, সেটা তো বটেই। অনেকটা কি বলে, ডিনামাইট ফ্যাক্টরিতে জ্বলন্ত ম্যাচ নিয়ে দৌড়ানোর মতো আর কি। আচ্ছা। তো আসল প্রশ্নটা হলো, যদি নিজে করতেই হয় তাহলে সেটা স্মার্টলি করার উপায়টা কি? আমরা তো জানি এই ম্যাজিক ফর্মুলা মূলত দুটো জিনিস দেখে, তাই না? আর্নিংস yield আর রিটার্ন অন ক্যাপিটাল। মানে সহজ কথায় কোম্পানি তার দামের তুলনায় কেমন আয় করছে আর তার মূলধনের ওপর লাভটাই বা কেমন আসছে। হ্যাঁ। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা দেখে কিন্তু গত বছরের আয়, ভবিষ্যতের আয় নয়। এখানেই তো একটা খটকা লাগে, তাই না? অবশ্যই, কারণ যে কোনো ব্যবসার আসল ভ্যালু তো তার ফিউচার আর্নিং পোটেনশিয়ালের ওপরই নির্ভর করে, তাই না? ঠিক। গত বছরের আয় দিয়ে বিচার করলে তো ভুলও হতে পারে, কারণ সামনের অবস্থা হয়তো অন্যরকম হবে। কিন্তু মজার ব্যাপার হলো, ফর্মুলাটা কিন্তু ঠিক এই আপাত দুর্বলতার কারণেই কাজ করে। সেটা কিভাবে সম্ভব? অতীতের ডেটা দিয়ে ভবিষ্যতের বাজারে জেতা একটু গোলমেলে লাগছে। ব্যাপারটা একটু অন্যরকম। দেখুন, আদর্শ পরিস্থিতিতে আমরা কি করতাম? আমরা হয়তো ভবিষ্যতের একটা স্বাভাবিক বা গড় আয় অনুমান করার চেষ্টা করতাম। হ্যাঁ, আগামী কয়েক বছর অ্যাভারেজে কোম্পানি কেমন পারফর্ম করতে পারে। ঠিক, কিন্তু এই অনুমান করাটা এটা নিরাবতীন কঠিন কাজ। হ্যাঁ, তা তো বটেই। বেশিরভাগ বিনিয়োগকারীর জন্য প্রায় অসম্ভব। ফর্মুলা এই কঠিন কাজটা সিম্পলি এড়িয়ে যায়। আচ্ছা, এড়িয়ে যায় বুঝলাম। কিন্তু তাহলে কাজ করে কিভাবে? সাফল্যের রহস্যটা কি? সংখ্যার জোরে, কোয়ান্টিটি। ফর্মুলা তো একটা বা দুটো স্টক বাছাই করে না, বরং একসাথে 20 থেকে 30টা স্টকের একটা পোর্টফোলিও তৈরি করে। আচ্ছা, বুঝতে পারছি। এখানে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যই হলো আসল শক্তি। অনেকগুলো নেওয়ার ফলে ভুলগুলো কাটাকাটি হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি তাই। হয়তো কিছু স্টকের ক্ষেত্রে গত বছরের আয় ভবিষ্যতের ভালো ইন্ডিকেটর হবে না, মানছি, কিন্তু এতগুলো স্টকের ভিড়ে গড়ে এই ভুলগুলো একে অপরকে অনেকাংশে পুষিয়ে দেয়। ইন্টারেস্টিং। অ্যাভারেজে দেখা যায় এই অ্যাপ্রোচটা কাজ করে। তার ফর্মুলার সাফল্যটা আসলে কোনো একটা নির্দিষ্ট স্টক বাছাইয়ের কেরামতি নয়, বরং একটা সিস্টেম বা সমষ্টিগত কৌশলের ওপরও নির্ভরশীল। একদম। কিন্তু যারা ধরুন পুরোপুরি ফর্মুলার উপর ছেড়ে না দিয়ে কিছুটা হলেও নিজের বিচারবুদ্ধি কাজে লাগাতে চান, তাদের জন্য কি কোনো রাস্তা আছে? হ্যাঁ, একটা মাঝামাঝি পথের কথা সোর্সে বলা হয়েছে বটে। কিরকম? ধরুন, ম্যাজিক ফর্মুলা ব্যবহার করে প্রথমে সেরা 50টা বা 100টা স্টকের একটা লিস্ট তৈরি করা হলো। আচ্ছা, ফিল্টার করা লিস্ট। হ্যাঁ, তারপর সেই তালিকা থেকেই নিজের বিচার অনুযায়ী ধরুন 10টা থেকে 30টা স্টক বেছে নেওয়া। এটা তো বেশ কাজের মনে হচ্ছে। এতে অন্তত একটা প্রাথমিক স্ক্রিনিং হয়ে যায়। আর এখানেও একটা কথা আছে, কি? যারা ব্যবসা বা মার্কেট একটু ভালো বোঝেন
তারা হয়তো কম সংখ্যায় রাখতে পারেন, 10টার কাছাকাছি। আর যারা ততটা অভিজ্ঞ নন, তাদের জন্য ঝুঁকি কমাতে একটু বেশি সংখ্যায় রাখা ভালো, হয়তো 30টার কাছাকাছি, ডাইভার্সিফিকেশন বেশি রাখা আর কি। আচ্ছা, এটা একটু ভালো পয়েন্ট। আর যারা নিজেদের যথেষ্ট এক্সপার্ট মনে করেন, মানে ধরুন যারা সত্যিই ব্যবসার ভ্যালুয়েশন করতে পারেন, ফিউচার আর্নিংস নিয়ে যুক্তিসঙ্গত অনুমান করতে পারেন, তাদের জন্য স্ট্র্যাটেজিটা কি অন্যরকম? তাদের জন্য ছবিটা একটু আলাদা, হ্যাঁ। সোর্স বলছে তারা হয়তো অনেক কম স্টক নিয়েও কাজ চালাতে পারেন, যেমন যেগুলো আবার কম দামে পাওয়া যাচ্ছে। মাত্র 5 থেকে 8টা, এটা তো বেশ কনসেন্ট্রেটেড হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এখানে যুক্তিটা হলো তারা প্রত্যেকটা কোম্পানি সম্পর্কে অনেক অনেক গভীরভাবে জানেন, তাদের অ্যানালিসিসের ওপর তাদের ভরসা আছে। অনেকটা নিজের চেনা পরিচিত গণ্ডির মধ্যে ভালো ব্যবসায় ইনভেস্ট করার মতো। হ্যাঁ, অনেকটা তাই। এখানে শেয়ারকে ব্যবসার অংশীদারিত্ব হিসেবে দেখার মানসিকতাটা খুব জরুরি। তবে এখানেও একটা ঝুঁকির কথা মনে রাখতে হবে। কি ঝুঁকি? অতিরিক্ত আত্মবিশ্বাস, মানে নিজের বিশ্লেষণের ওপর অতিরিক্ত ভরসা করে ফেলা। মার্কেট তো সবসময়ই অনিশ্চিত, সেটা বিশেষজ্ঞদের জন্যও সত্যি। ঠিক বলেছেন। তাহলে ব্যাপারটা মোটামুটি দাঁড়াচ্ছে যে নিজের জ্ঞান আর ক্ষমতার সীমাটা বোঝা খুব দরকারি। একদম। বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারীর জন্য নিজে নিজে দু একটা স্টক বেছে নেওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, একটা সিস্টেম ফলো করা, যেমন ম্যাজিক ফর্মুলা বা অন্তত সেটার তৈরি করা তালিকা থেকে বাছাই করা, অনেক নিরাপদ পথ। আর যারা বিশেষজ্ঞ তাদের জন্য হয়তো কম সংখ্যক কিন্তু খুব ভালোভাবে বোঝা কোম্পানিতে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করাই ভালো। মূল কথাটা হলো শেয়ার বাজারে নামার আগে নিজেকে প্রশ্ন করা দরকার, আমি ঠিক কোন খেলাটা খেলছি, আমার শক্তি কোথায়, দুর্বলতা কোথায়। ঠিক। শেয়ারকে কি আমি শুধু একটা দামের ওঠানামার টিকিট হিসেবে দেখছি, নাকি একটা ব্যবসার অংশীদারিত্ব কিনছি? এই মানসিকতার পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এই শেষ প্রশ্নটাই হয়তো আমাদের আজকের আলোচনার পর একটু ভাবার জন্য রেখে দেওয়া যায়, তাই না? অবশ্যই। যখন আমরা শেয়ার কিনি তখন আমাদের অ্যাপ্রোচটা কি থাকে? আমরা কি সত্যি একটা বিজনেসের পার্টনার হচ্ছি, নাকি শুধু মার্কেটের জোয়ার ভাটায় গা ভাসাচ্ছি? এই দৃষ্টিভঙ্গির তফাৎটা আমাদের সিদ্ধান্ত আর শেষ পর্যন্ত আমাদের রিটার্নের ওপর কতটা প্রভাব ফেলে। এটা নিয়ে ভাবাটা খুব জরুরি। জোয়েল গ্রিনব্ল্যাটের একটা বই আছে, দ্য লিটল বুক দ্যাট বিটস দ্য মার্কেট। বেশ মজার কিছু ভাবনা আছে ওখানে। আজ সেখান থেকে একটা বিষয় নিয়ে কথা বলা যাক। হ্যাঁ, ওই বইটা তো খুব জনপ্রিয়। লেখক শুরুতেই একটা দারুণ তুলনা দিয়েছেন, বলছেন যে শেয়ার বাজার আর ছোটবেলার দাঁতের পরী, মানে টুথ ফেয়ারি, এক জিনিস নয়। ছোটবেলায় যেমন বালিশের নিচে দাঁত রাখলে পরী এসে টাকা দিয়ে যেত, ওয়াল স্ট্রিটে কিন্তু তেমন কোনো জাদুকাঠির ছোঁয়ায় টাকা আসে না। ঠিক। এই তুলনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ, সেটাই। আমরা একটু বোঝার চেষ্টা করব এই বইয়ের আলোকেই যে বিনিয়োগের যে চেনা পথগুলো আছে সেগুলো প্রায়শই কেন আশানুরূপ ফল দেয় না। আসলে লেখক বোঝাতে চাইছেন যে বিনিয়োগের দুনিয়ায় কেউ নিজে থেকে এসে আপনার যত্ন আত্তি করবে না, যেমনটা ওই দাঁতের পরী করত। ঠিক। এখানে আপনার রাস্তা আপনাকেই খুঁজে নিতে হবে, নিজের দায়িত্বটা নিজেকেই নিতে হবে। মানে কোনো শর্টকাট বা ত্রাণকর্তা নেই। একদম। লেখক তো নিজের অভিজ্ঞতা থেকেও বলেছেন, বাচ্চাদের কাছে যেমন দাঁতের পরীর গল্পটা লুকিয়ে রাখা যায়, ওয়াল স্ট্রিটের বাস্তবটা কিন্তু খোলা বইয়ের মতো, কোনো লোকছাপা নেই। আচ্ছা, তাহলে সাধারণ বিনিয়োগকারীরা প্রথমেই কাদের কাছে যান? ধরুন স্টক ব্রোকার, তাদের কাছে গেলে কি ভালো সাহায্য পাওয়া যায়? দেখুন, গ্রিনব্ল্যাটের মতে এখানেই একটা কিন্তু আছে। বেশিরভাগ স্টক ব্রোকার তাদের মূল আগ্রহ থাকে নিজেদের প্রোডাক্ট বিক্রি করা, গ্রাহককে লাভ করিয়ে দেওয়ার চেয়েও বেশি। ও, এর কারণটা হলো তাদের আয়ের মডেলটাই এমন যে তারা বিক্রির ওপর কমিশন পান। মানে শেয়ার বা বন্ড বিক্রি করাটাই তাদের কাছে মুখ্য হয়ে দাঁড়ায়, আপনার টাকা বাড়ানোটা নয়। তার মানে একটা স্বার্থের সংঘাত। কিছুটা সেরকমই। ব্যাপারটা এমন নয় যে তারা খারাপ মানুষ, কিন্তু পুরো সিস্টেমটাই লেনদেন বাড়ানোর দিকে ঝোঁকে, ফলাফলের দিকে নয়। বুঝলাম। বেশ চিন্তার বিষয়। আচ্ছা, ব্রোকার না হয় হলো, কিন্তু মিউচুয়াল ফান্ড, সেখানে তো পেশাদার ফান্ড ম্যানেজাররা থাকেন, অনেকের টাকা একসাথে করে লগ্নি করেন, এটা তো কিছুটা নিরাপদ মনে হয়। হ্যাঁ, তাত্ত্বিকভাবে মিউচুয়াল ফান্ড ঝুঁকি কমায়, কারণ আপনার টাকাটা অনেকগুলো শেয়ারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক। কিন্তু গ্রিনব্ল্যাট যেটা দেখাচ্ছেন সেটা হলো বেশিরভাগ ফান্ডই তাদের যে বার্ষিক ফি আছে আর অন্যান্য খরচ, সেগুলো বাদ দেওয়ার পর বাজারের গড় আয়ের চেয়ে ভালো করতে পারে না।
তাই নাকি? ফিটা কি খুব বেশি হয়? হ্যাঁ, প্রায়শই দেখা যায় 1-2% বা তারও বেশি। আর একটা মজার ব্যাপার হলো, কোনো ফান্ডের অতীতের পারফরম্যান্স দেখে তার ভবিষ্যৎ কেমন হবে সেটা বলা প্রায় অসম্ভব। আচ্ছা। এমনকি যে ফান্ডগুলো সত্যি ভালো করে, সেগুলো যখন খুব বড় হয়ে যায়, তখন তাদের পক্ষে আগের মতো ভালো ফলাফল ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। এটাকে একরকম সফলতার প্যারাডক্সও বলা যায়। তার মানে পেশাদার ব্যবস্থাপনাও সাফল্যের কোনো গ্যারান্টি দেয় না, বিশেষ করে খরচের অঙ্কটা মাথায় রাখলে। হুম। তাহলে আরেকটা জিনিস যেটা নিয়ে আজকাল খুব কথা হয়, হেজ ফান্ড। এগুলো তো খুব এলিট ব্যাপার-স্যাপার মনে হয়, খুব বুদ্ধিদীপ্ত বিনিয়োগ। হেজ ফান্ড সাধারণত খুব ধনী বিনিয়োগকারীদের জন্যই, আর এগুলোর ফি প্রচণ্ড আকাশছোঁয়া। তাই? কিরকম? সাধারণত মোট সম্পদের ওপর 1-2% তো নেই, আবার লাভের একটা অংশ, ধরুন 20%, সেটাও কেটে নেয়। 2&20 মডেল বলে এটাকে। ওরে বাবা! এদের লক্ষ্য থাকে বাজারের উত্থান পতন যাই হোক না কেন লাভ করা। কিন্তু গ্রিনব্ল্যাটের বিশ্লেষণ বলছে এখানেও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেন এমন ম্যানেজার খুঁজে পাওয়া ভীষণ কঠিন। আচ্ছা। হাজার হাজার হেজ ফান্ড আছে বটে, কিন্তু খুব কমই তাদের ওই বিশাল ফি নেওয়ার ব্যাপারটা জাস্টিফাই করতে পারে। লেখকের কথা অনুযায়ী আসলে সত্যিকার অর্থে দারুণ ম্যানেজার খুবই কম আছেন। ওই উঁচু ফি প্রায়শই তাদের বাড়তি স্বাধীনতার সুবিধাটুকু খেয়ে ফেলে। তাহলে তো মুশকিল। যদি ব্রোকার, মিউচুয়াল ফান্ড, হেজ ফান্ড এই অ্যাক্টিভ পথগুলো এত কঠিন আর অনিশ্চিত হয়, তাহলে সাধারণ বিনিয়োগকারীর জন্য উপায়টা কি? গ্রিনব্ল্যাট কি কোনো বিকল্পের কথা বলেছেন? হ্যাঁ, বলেছেন। তিনি একটা বেশ সহজ আর কার্যকর বিকল্পের কথা বলেছেন, ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড? সেটা কি রকম? এগুলো আসলে পুরো বাজারের একটা গড় চিত্র বা সূচককে, যেমন ধরুন আমেরিকার S&P 500 বা ভারতের নিফটি বা সেন্সেক্স, সেটাকে অনুসরণ করার চেষ্টা করে। মানে মার্কেট যেরকম চলবে, ফান্ডও সেরকম। একদম। বাজার 10% বাড়লে ফান্ডও ওই 10%-এর কাছাকাছি বাড়বে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এদের ফি অত্যন্ত কম থাকে, প্রায় নেই বললেই চলে। অনেক সময় 0.1% বা তারও কম। ও আচ্ছা। যারা বাজারের গড়ায় পেলেই সন্তুষ্ট আর অ্যাক্টিভলি বাজারকে হারানোর ঝুঁকি নিতে চান না, তাদের জন্য এটা একটা বেশ নির্ভরযোগ্য বিকল্প হতে পারে। কারণ এটা অন্তত বাজারের কাছাকাছি রিটার্ন দেয়, যা কিনা বেশিরভাগ অ্যাক্টিভ ফান্ডের চেয়ে ভালো পারফরম্যান্স। তাহলে আজকের আলোচনার মূল কথাটা দাঁড়ালো, গ্রিনব্ল্যাটের বই অনুযায়ী ওয়াল স্ট্রিটে কোনো দাঁতির পড়ি নেই, মানে কোনো সহজ সমাধান নেই। স্টক ব্রোকার, মিউচুয়াল ফান্ড বা হেজ ফান্ডের মতো চেনা পথে হেঁটে বাজারের গড়কে হারানোটা বেশ কঠিন। একদম ঠিক। গড় ফল চাইলে ইন্ডেক্স ফান্ড একটা ভালো রাস্তা। তবে গ্রিনব্ল্যাট কিন্তু এখানেই থামেননি। ও তিনি বেশ জোরের সঙ্গে ইঙ্গিত দিয়েছেন যে বাজারের গড়কে হারানো সম্ভব, কিন্তু তার জন্য এই প্রচলিত পথের বাইরে যেতে হবে। একটা অন্যরকম পথের দরকার, যেটাকে তিনি বইয়ের পরের দিকে তার বিখ্যাত ম্যাজিক ফর্মুলা হিসাবে ব্যাখ্যা করেছেন। এখানেই তাহলে একটা গভীর প্রশ্ন চলে আসছে, তাই না? ঠিক। যদি ধরেও নিই যে বাজারের গড়কে হারানোর কোনো ফর্মুলা বা সূত্র সত্যি আছে, যেমনটা গ্রিনব্ল্যাট বলছেন, তাহলে সেই ফর্মুলাটা খুঁজে বের করার চেয়েও কঠিন কাজ কেন সেটাকে বছরের পর বছর ধরে নিষ্ঠার সাথে অনুসরণ করা? মানে বন্ধুদের টিপস, তথাকথিত এক্সপার্টদের নানান মতামত, মিডিয়ার হইচই বা বাজারের একটুখানি ওঠানামার সময় নিজের যুক্তিতে স্থির থাকাটা, এটা কেন এত কঠিন হয়ে দাঁড়ায়? এই প্রশ্নটা বোধহয় ভাবার জন্য রেখে দেওয়া যায়। চলুন শুরু করা যাক। আজ আমরা জোয়েল গ্রিনব্ল্যাটের লেখা দ্য লিটল বুক দ্যাট বিটস দ্য মার্কেট বইয়ের একটা বিশেষ অধ্যায় নিয়ে কথা বলছি। হ্যাঁ, ওই বইটা। এই অংশে একটা বেশ বড়সড় প্রশ্ন তোলা হয়েছে, যদি বিনিয়োগ করে অনেক যথেষ্ট সম্পদ তৈরি হয়, তাহলে সেই টাকা দিয়ে কি করা উচিত? অবশ্যই পরিবার বা প্রিয়জনদের প্রয়োজন মেটানোর পরে আর কি। ঠিক, আর এই আলোচনাটা আসলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর তার পরের ধাপটা নিয়ে। লেখক যদিও শুরুতেই বলছেন যে চক্রবৃদ্ধি সুদ বা ওইসব টেকনিক্যাল কচকচানিতে যাবেন না, হ্যাঁ, ওটা বলেছেন। কিন্তু উনি সেটার ক্ষমতা বোঝাতে গিয়ে কিছু দারুণ উদাহরণ দিয়েছেন, সত্যি দারুণ। হ্যাঁ, ওই উদাহরণগুলো মনে আছে? যেমন কেউ যদি ধরুন মোট $28,000 কয়েক বছর ধরে জমায়,
একটা ট্যাক্স সুবিধা প্রাপ্ত অ্যাকাউন্টে। যেখানে কর ছাড় পাওয়া যায়। হ্যাঁ, আর বছরে যদি গড়ে 15% রিটার্ন আসে, তাহলে 30 বছর পর নাকি সেটা $1.3 মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। একদম 1.3 মিলিয়ন। ভাবা যায়? আর যদি রিটার্নটা ভাগ্যক্রমে 25% হয়ে যায়, তাহলে অঙ্কটা কোথায় দাঁড়ায় ভাবুন। $13.4 মিলিয়ন বেশি। $13 মিলিয়ন? হ্যাঁ, এখানে আসল ব্যাপারটা হলো সময়ের শক্তি আর যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করা। লেখক তো একটা মজার উদাহরণও দিয়েছেন, মনে আছে? ওই 25 সেন্টের চুইংলামের ব্যাপারটা। ও হ্যাঁ, 25 সেন্ট দিয়ে গাম না কিনে যদি ওই পয়সাটা 25% হারে 30 বছর ধরে খাটানো যায়, তাহলে সেটা $200 পরিণত হতে পারে। 25 সেন্ট থেকে $200। অবিশ্বাস্য। এটা আসলে সুযোগ ব্যয়ের, ওই যে অপরচুনিটি কস্ট বলে, সেটার একটা চমৎকার উদাহরণ, তাই না? একদম। প্রতিদিনের ছোট ছোট খরচ, যার হয়তো একটা বিরাট ভবিষ্যৎ মূল্য আছে। ঠিক। কিন্তু লেখক তো শুধু টাকা জমানোর কথা বলেই থামেননি। উনি ওনার ওই বিখ্যাত ম্যাজিক ফর্মুলার কথাও তো এনেছেন আলোচনাতে। এনেছেন। যদি উনি খুব পরিষ্কার করে বলেছেন যে দেখুন, অতীতে কাজ করেছে মানে ভবিষ্যতেও করবে, এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু উনি বেশ আত্মবিশ্বাসী যে এই ফর্মুলা, এই কৌশলটা কাজে লাগালে বাজারের গড় আয়ের চেয়ে বেশি রিটার্ন পাওয়া সম্ভব। ভালো কোম্পানি খুঁজে সস্তায় কেনার ওই ব্যাপারটা আর কি। হ্যাঁ, মোদ্দা কথা সেটাই। ভালো জিনিস ঠিক দামে বা তার কমে কেনা। কিন্তু এই বিপুল সম্পদ তৈরির সম্ভাবনার কথা বলার পরেই উনি বাজারের ভেতরের কাজকারবার নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। ও, কি সেটা? উনি বলছেন, স্টক মার্কেটে যে রোজ এত কেনাবেচা হয়, শেয়ার হাতবদল হয়, এর বেশিরভাগটাই আসলে সমাজের জন্য তেমন কোনো উৎপাদনশীল কাজ নয়। উৎপাদনশীল নয় শেয়ার তো শুধু একজনের হাত থেকে আরেকজনের হাতে যাচ্ছে। মূল কোম্পানি যার শেয়ার, সে তো এই কেনাবেচা থেকে সরাসরি কিছু পাচ্ছে না সচরাচর। হ্যাঁ, একটা বাজার তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু লেখকের মতে এর বেশিরভাগটাই অপ্রয়োজনীয়, অনেকটা নয়েজের মতো। ইন্টারেস্টিং পর্যবেক্ষণ। তাহলে বাজারের এই তথাকথিত অপ্রয়োজনীয় কাজ থেকে সরে এসে এই যে অর্জিত সম্পদ, সেটাকে আরও ভালো কাজে লাগানোর ব্যাপারে কি বলছেন উনি? এখানেই উনি আলোচনাটাকে একটা অন্যদিকে নিয়ে গেছেন, শিক্ষা ব্যবস্থা। শিক্ষা এডুকেশন? হ্যাঁ, এডুকেশন। ওনার যুক্তিটা হলো, শিক্ষা খাতে বিনিয়োগ করাটা অনেকটা ভালো স্টকে বিনিয়োগ করার মতো, যেখানে পুঁজি ঠিকমতো কাজে লাগালে বিরাট রিটার্ন আসতে পারে। কিন্তু উনি আমেরিকার পাবলিক স্কুল সিস্টেমের বেশ কড়া সমালোচনা করেছেন। আচ্ছা, কিসের সমালোচনা? সমস্যাটা কোথায় দেখছেন? মূল সমস্যাটা হলো, ওনার মতে সেখানে ব্যর্থতার জন্য তেমন কোনো জবাবদিহিতা নেই। আবার যারা ভালো করছে তাদের জন্য আহামরি কোনো পুরস্কারের ব্যবস্থা নেই। ও, যেটা কিনা পুঁজিবাদী ব্যবস্থার একেবারে উল্টো, যেখানে সাফল্য পুরস্কৃত হয় আর ব্যর্থ হলে তার একটা পরিণতি থাকে। উনি বলছেন, একটা খারাপ স্কুল বা ধরুন অযোগ্য শিক্ষককে সিস্টেম থেকে সরানো খুব কঠিন। এতে পুরো ব্যবস্থাটাই অকার্যকর হয়ে পড়ছে। তাহলে উনি কি চাইছেন? শিক্ষা ব্যবস্থায় ব্যবসার নিয়মকানুন চালু করতে? এটা তো বেশ অন্যরকম শোনাচ্ছে। হ্যাঁ, একটু বিতর্কিত তো বটেই। উনি প্রস্তাব করছেন যে শিক্ষা ক্ষেত্রেও ব্যবসার কিছু নীতি কাজে লাগানো যেতে পারে। যেমন, যারা ভালো পারফর্ম করছে সেই স্কুল বা শিক্ষকদের পুরস্কৃত করা, আর যারা পারছে না, ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে, তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া। প্রয়োজনে হয়তো ব্যর্থ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, আর সেই টাকা, সেই সম্পদটা কোনো সফল প্রতিষ্ঠানে পাঠানো, সেটা সরকারি হোক বা বেসরকারি। আসল লক্ষ্য হল পুঁজিটা যেন সবচেয়ে ভালোভাবে ব্যবহৃত হয়, যেখানে সবচেয়ে বেশি রিটার্ন আসবে সমাজের জন্য। ও আচ্ছা, বিনিয়োগের যে মূল নীতি, কোথায় টাকা ঢাললে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে, সেই একই যুক্তি উনি সামাজিক ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষায় প্রয়োগ করার কথা বলছেন। একদম তাই। সুতরাং পুরো আলোচনাটার মূল ভাবনাটা হলো, একদিকে যেমন ঠিকঠাক বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে বিরাট সম্পদ বানানো সম্ভব, তেমনি সেই সম্পদ শুধু নিজের জন্য খরচ না করে সমাজের জরুরি কোনো ক্ষেত্রে, যেমন শিক্ষার উন্নতিতে, সেটাকে কাজে লাগানো যেতে পারে। এমনভাবে কাজে লাগানো যেখানে পুঁজিটা সবচেয়ে দক্ষতার সাথে ব্যবহৃত হবে আর দীর্ঘমেয়াদে ভালো প্রভাব ফেলবে। বেশ গভীর ভাবনা। আজকের আলোচনাটা তাহলে এখানেই শেষ করি। তবে জোয়েল গ্রিনব্লাটের এই চিন্তাটা একটা বড় প্রশ্ন তুলে দিয়ে গেল মনে হচ্ছে। কি প্রশ্ন?
প্রশ্নটা হলো, যদি আমরা জীবনের অন্যান্য কঠিন সমস্যাগুলোতেও, যেমন ধরুন স্বাস্থ্য পরিষেবা বা দারিদ্র্য দূরীকরণ, বিনিয়োগের এই একই রকম কঠোর নীতিগুলো প্রয়োগ করতে শুরু করি, মানে যেখানে পুঁজির সর্বোচ্চ রিটার্ন খোঁজা হবে আর ব্যর্থতার একটা স্পষ্ট পরিণতি থাকবে, তাহলে আমাদের সমাজটা ঠিক কেমন দেখতে হতে পারে? এটা নিয়ে বোধহয় আমাদের সবারই একটু ভাবা দরকার।